সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। যারা আপনারা জয়েন করতে পারতেছেন একটু কমেন্ট দিয়ে আমাকে জানাবেন যে অডিও এবং ভিডিও দুইটাই ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ওকে, ঠিক আছে। মোটামুটি সবাই রিপ্লাই দিচ্ছে যে শোনা যাচ্ছে। তো আমি হচ্ছে হুসাইন আহমেদ। আজকে আমরা ইন্টারমিডিয়েট ত্রিকোণমিতির নিয়ে কথাবার্তা বলবো এবং আমার টার্গেট আছে যে স্পেসিফিক একটা চ্যাপ্টার নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আমরা এতটুকু এনশিওর হওয়ার ট্রাই করব যে ত্রিকোণমিতির বেসিক ব্যাপারগুলো যদি আমার কাছে ক্লিয়ার হয়ে যায় তাহলে যে কোনো অধ্যায়ের ম্যাথ বা ফর্মুলা এগুলো আসলে কোনো ব্যাপার না, এগুলো পারা যায়। তবে ব্যাপার হচ্ছে ম্যাথের খুব কাছ থেকে দেখতে হবে, অর্থাৎ ত্রিকোণমিতির খুব কাছে গিয়ে আমরা ত্রিকোণমিতিগুলো দেখব, তাহলে ত্রিকোণমিতিগুলো আমাদের ভিতরে বসে যাবে। আর আমাদের ভিতরে বসে যাবে মানে আজকে যে কয়টা নিয়ম নিয়ে আমি কথাবার্তা বলবো, এই কয়টা নিয়মের যে কোনো কোশ্চেন যদি তোমার সামনে আসে তাহলে তুমি মোটামুটি সলভ করতে পারবা। এবং এতটুকু কনফিডেন্স আশা করি আজকের ক্লাস শেষে আমাদের মধ্যে চলে আসবে। তো ততক্ষণে তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে আমরা যেহেতু এই লাইভে অনেকেই নাকি নোটিফিকেশন পাচ্ছে না বা পায় না, তো সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো যে আজকের লাইভটা তোমার ফ্রেন্ডদের উদ্দেশ্যে বা তোমার কলেজের গ্রুপে শেয়ার করে দিতে পারো। আমিও আমার টাইমলাইনে শেয়ার করে দিলাম। তো ত্রিকোণমিতির বেসিক ব্যাপারগুলো আমরা মোটামুটি জানি, তবে আজকে আমরা যে বিশেষ টপিক নিয়ে কথা বলবো এটা হচ্ছে সেকেন্ড পেপার ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার। সেকেন্ড পেপার ত্রিকোণমিতিতে আমাদের দুইটা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতি আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক সমাধান। তো আজকে আমরা কথাবার্তা বলবো হচ্ছে ত্রিকোণমিতিক সমাধান অধ্যায়টা নিয়ে, এবং এই অধ্যায় নিয়ে আজকে আমরা এই অধ্যায়ের বিশেষ বিশেষ কিছু ব্যাপার আমরা আলোচনা করব। এই আলোচনার মধ্য থেকে আমরা এই অধ্যায়ের সবগুলো, এবং ক্লাস শেষে 1 ঘন্টাই ক্লাস হবে, 1 ঘন্টা ক্লাস শেষে আমি কথা দিচ্ছি এই অধ্যায়ের সবগুলো অঙ্ক তোমার হবে। তবে যারা সেকেন্ড ইয়ার আছো তাদের তো সমস্যাই নেই, কেননা তোমার সেকেন্ড পেপার ত্রিকোণমিতি এটা তো শিখতেই হবে। আর যারা ফার্স্ট ইয়ার আছো তারা আজকের এই অধ্যায়টা পড়ার পরে তোমার ধারণা হয়ে যাবে যে যে কোনো অধ্যায়ের বেসিক ব্যাপারগুলো ক্লিয়ার হইতে হবে, এবং আজকের প্রত্যেকটা কথাবার্তা তুমি বুঝবা। তার মানে তোমার সেকেন্ড ইয়ারের একটা অধ্যায় অ্যাডভান্স হয়ে থাকবে। এবং যদি তো সবচেয়ে ভালো হয় আজকের ক্লাসটা তুমি লাইভ ফুল করে ফেলবা, দেন আমাদের অন্তরীকরণ একাডেমির ইউটিউব চ্যানেলে গিয়ে ত্রিকোণমিতির পর্ব 1, পর্ব 2, পর্ব 3 তিনটা পর্ব দেখে ফেলবা। তারপরে আবার লেকচারটা যখন দেখবা বা তোমার লেকচার নোটটা দেখবা, তাহলে দেখবা যে ব্যাপারগুলো একবারে ভিতরে তোমার বসে গেছে। আর অ্যাডমিশনের জন্য কোনো কথা, অ্যাডমিশনকে নিয়ে তো কোনো কথাই নাই। এই অধ্যায়টা কতটা সিরিয়াস অধ্যায়, আমরা যেটা পড়বো ত্রিকোণমিতিক সমাধান। অধ্যায়ের নাম লিখে ফেলি, ত্রিকোণমিতিক সমাধান। আচ্ছা, আমি মাঝে মাঝে বাংলা বানান অনেক সময় ভুল লিখে, আমি যদি বাংলা বানান ভুল লিখে তাহলে তোমরা মনে করবা এটা আমি ইচ্ছা করে ভুল করি আর কি, ঠিক আছে? তাহলে এই অধ্যায়টা কেন এত বিশেষ ইম্পর্টেন্ট আমি বলতেছি। ধরো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় তো আসবেই, এই অধ্যায়টা খোলার পরে অঙ্কগুলার পাশ দিয়ে যে বোর্ড বা সাল লেখা আছে দেখেই তুমি বুঝে যাবা যে এই অধ্যায়টা কতটা ভাইটাল একটা অধ্যায়। এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় কোনোবার অঙ্ক মিস যাবে না, আসবেই। আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির দিকে তাকাই তাহলে ঢাকা ইউনিভার্সিটি 2018 সাল, 2018 সাল, 2017 সাল, 2016 সাল এবং 2014 সাল, আমি পর কয়েকটা সালের কথা বলতেছি। প্রত্যেক বছর ঢাকা ইউনিভার্সিটিতে এই সালগুলোতে প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আসছে।
তার মানে বোঝা যাচ্ছে 18 আসছে, 17 আসছে, 16 আসছে, 2020-এও আসবে। তার মানে হচ্ছে ব্যাপারটা এরকম, ঢাকা ইউনিভার্সিটির জন্য অধ্যায়টা একবারে 5 স্টার মানের অধ্যায়। আমরা যদি বুয়েটের দিকে খেয়াল করি, বুয়েট আমি যে বছর পরীক্ষা দিয়েছিলাম 2009 সাল, আমার খুব ভালো মনে আছে, 2009 সালে আমার এই অধ্যায় থেকে একটা কোশ্চেন আসছিল এবং সেটা আমি পারছিলাম, আমার যত ভালো মনে আছে। আমাদের পরের বার 2010 সালেতেও আসছে, এর মাঝে রিসেন্ট টাইমেও কয়েকবার আসছে, তো এক্স্যাক্ট ডাটা আমার কাছে নাই, এই জন্য আমি এখন দিচ্ছি না। কুয়েট ভর্তি পরীক্ষা, কুয়েটের কথা যদি বলি, কুয়েট ভর্তি পরীক্ষা 2016, 2015, আরও পরবর্তীতে তো আরও আসছে, আরও আগে তো আরও আসছে। কুয়েট ভর্তি পরীক্ষায় দেখো পরপর 2 বছর আসছে। আর রুয়েট ভর্তি পরীক্ষা যদি বলি, রুয়েট ভর্তি পরীক্ষা যেহেতু রাজশাহী ইউনিভার্সিটি, এটাকে বলতেই হবে, রুয়েটে 2018 সাল, 2016 সাল, 2015 সাল প্রত্যেক বছর এই অধ্যায় থেকে অঙ্ক আসছে। এবং আজকে তার মানে অ্যাডমিশন টেস্টে অধ্যায়টা কতটা জরুরি এটা তো আমরা বুঝেই গেছি। এবং আজকের এই এক ক্লাসে তুমি সব অঙ্ক পারবা এই অধ্যায়ের, ঠিক আছে? মোটামুটি আমরা এতটুকু মানে এতটুকু ইচ্ছা নিয়ে ক্লাসটা শুরু করতে পারি। তবে তার মাঝে তোমরা একটু ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার দিয়ে ফেলো, শেয়ারে আসলে কল্পনা করলে চলবে না, ঠিক আছে? সমাধান ব্যাপারটা কি আগে আমি এই জিনিসটা বোঝানোর ট্রাই করি, তারপরে আমরা বুঝবো ত্রিকোণমিতিক সমাধান মানে কি। ধরো সমাধানের জন্য আমি একটা কথা বলতেছি, এক্স স্কোয়ার মাইনাস ধরো হচ্ছে মাইনাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 2 = 0, এটা একটা সমীকরণ, যেহেতু ইকুয়াল আছে তার মানে এটা একটা সমীকরণ। এখন তুমি দেখো এই সমীকরণটার দিকে তাকাও, এই সমীকরণে এই যে 3, এই যে 2, এই যে 0, এগুলো তো সংখ্যা, এগুলো সব কিন্তু ধ্রুবক। তাহলে এইখানে চলককে, এখানে চলক কিন্তু হচ্ছে এক্স। তাহলে এই সমীকরণ থেকে যে চলকটা আছে এক্স, ওই এক্স এর মান নির্ণয় করার পদ্ধতির নাম হচ্ছে সমাধান, ঠিক আছে? তার মানে কোনো একটা ইকুয়েশন থেকে আমরা চলকের মান নির্ণয় করব, এটাই হচ্ছে আমাদের সমাধান। যেমন এটা আমরা মিডল টার্ম করতে পারি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 = 0, দেন কমন টমন নিলে x মাইনাস 2 ইন্টু হচ্ছে x মাইনাস 1 = 0। আর দুইটা উৎপাদক 0 হলে তারা আলাদা আলাদা 0 হয়, ওই যে আমরা জানি এরকম লিখতে হয় x মাইনাস 2 = 0, তাহলে x = 2, এটা সমাধান। আবার x মাইনাস 1 = 0, x = হচ্ছে 1, এটা আর একটা সমাধান। তার মানে এই প্রসেসটার নামই হচ্ছে সমাধান। বাট আজকে আমরা যে আর একটা জিনিস বুঝলাম, সমাধান মানেই হচ্ছে চলকের মান নির্ণয় করা, ঠিক আছে? তো আজকে আমরা যে বিশেষ কথা বলবো সেটা হচ্ছে সমাধান না, বরং সেটার নাম হচ্ছে ত্রিকোণমিতিক সমাধান। ত্রিকোণমিতিক সমাধান যেমন ধরো যে সাইন থিটা প্লাস কস থিটা, কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু হচ্ছে √2, এটা একটা ত্রিকোণমিতিক সমীকরণ। কেননা এখানে সাইন কজ আসছে, তার মানে এই সমীকরণটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ। এখানে যে রুটটা আছে, √2 আছে, এটা কিন্তু ধ্রুবক। তাহলে সাইন কিন্তু একা সাইন কেউ নাই, সাইনের সাথে একটা কোণ আছে থিটা, এই কোণটাই হচ্ছে এইখানকার চলক। কথা বুঝছি? আমরা এখানে কোণের মান নির্ণয় করব, এটাই হবে ত্রিকোণমিতিক সমাধান। তার মানে আমার একটা ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া থাকবে, ওই সমীকরণ থেকে আমি বিভিন্ন নিয়ম অ্যাপ্লাই করে চলকের মান বা থিটার মান বা এক্স এর মান নির্ণয় করব, এটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক সমাধান। এখন ত্রিকোণমিতিক সমাধানের সাথে এই বীজগণিতিক যে সমাধান আমরা এখানে একটা সলভ করলাম, এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। এইখানে দেখো এক্স এর মান আসতেছে ধ্রুবক, একটা সংখ্যা, আর এইখান থেকে এক্স বা থিটার যে মান আসবে সেটা হবে একটা কোণ। তার মানে এখানে জিনিসটা আমার ডিগ্রিতে লিখতে হবে অথবা রেডিয়ানে লিখতে হবে। কথা বুঝছি কি? এই হচ্ছে পার্থক্য। আরও একটা বিশেষ পার্থক্য আছে, এই পার্থক্যটা বোঝার জন্য আমি একটা লেখচিত্র আঁকবো। আমি এইটুকু জিনিস মুছে দিচ্ছি, এইটুকু জিনিস আমি মুছে দিচ্ছি। আমি হচ্ছে সাইন থিটার লেখচিত্র অঙ্কন করব, সাইন থিটা, ঠিক আছে? যেহেতু এটা ত্রিকোণমিতিক একটা ব্যাপার, আমরা যা এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। এবং সাইনের কার্ভ তোমরা ছোটবেলা থেকেই জানো, সাইনের কার্ভ হচ্ছে ঢেউ খেলানো, এই যে এইরকম, ঠিক আছে? একটা পাহাড়, একটা নদী, আবার এই দিকেও আছে, নেগেটিভ দিকেও আছে, এটা হচ্ছে সাইনের সমাধান, ঠিক আছে? বা সরি, সাইনের গ্রাফ। এই গ্রাফের একবারে যেটা পিক পয়েন্ট, এই পিক পয়েন্টটা হচ্ছে +1 এই জায়গা এক্স অক্ষের উপর, তার মানে এটা 0 আর এটা হচ্ছে -1। কোণগুলো কেমন? এটা তো সেন্টার 0, এটা হচ্ছে 180 ডিগ্রি মানে পাই, এটা হচ্ছে 2π, এটা হচ্ছে 3π, তার মানে একটা ঢেউয়ের সাইজ হচ্ছে পাই। তাহলে মাঝখান পর্যন্ত হচ্ছে π/2। এই জায়গা যদি চলে আসি, এটা হবে হচ্ছে এটা
π/2, এটা পাই, এরপর আরও π/2, তার মানে হচ্ছে 3π/2, এরপরে এইটার মাঝে যেটা এটা হচ্ছে 5π/2, এরকম আর কি বিভিন্ন জায়গার নাম। এখানে এটা হচ্ছে তোমার -π/2, এটা হচ্ছে -π, এটা হচ্ছে -2π। ঠিক আছে, আমরা বোঝার ট্রাই করব এই বীজগণিতিক সমাধান এবং ত্রিকোণমিতিক সমাধানের ভিতরে পার্থক্য কত। ধরো আমি একটা তোমাকে সমীকরণ বলতেছি যে sin θ = হচ্ছে 0, এইটা একটা সমীকরণ, এইটা সমাধান করে আমরা চলকের মান বের করব। এইখান থেকে আমরা থিটার মানটা বের করব, এটা হচ্ছে কাজ। এখন তুমি খেয়াল করো, এইখান থেকে আমরা চলকের মান বের করছিলাম, মানে এক্স এর মান বের করছিলাম, আর এই সমীকরণ থেকে আমি থিটার মান বের করব, এবং সমীকরণটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ। তার মানে এইখান থেকে যে সমাধানটা হবে এটা হবে ত্রিকোণমিতিক সমাধান। কথা বলছি? এবার খেয়াল করো, sin θ = যদি 0 হয়, তাহলে এই কার্ভে কোথায় কোথায় 0 আছে? 0-তে 0 আছে, পাইতে 0 আছে, 2πতে 0 আছে, এইদিকে 3πতে 0 আছে, এরপরে 4πতে 0 আছে, আবার এইখানে -πতে 0 আছে, এইখানে -2πতে 0 আছে। তার মানে কত কততে 0 আছে সেইগুলাই হচ্ছে উত্তর। তার মানে হচ্ছে পাইতে 0 আছে, 2πতে 0 আছে, 3πতে 0 আছে, ডট ডট করে আরও আছে। এইদিকে আসলে -πতে 0 আছে, -2πতে 0 আছে, -3πতে 0 আছে, ডট ডট করে আরও আছে। তার মানে আমরা যে জিনিসটা বুঝলাম যে এই যে যেটা বীজগণিতিক সমাধানে এক্স এর এক নির্দিষ্ট মান বের হয়, নির্দিষ্ট মান বের হয়। এই যে একটা মান ছিল 2 আর একটা মান ছিল 1, বাট ত্রিকোণমিতিক সমাধানে যে কোণ বের হয় এটা একটা দুইটা কোণ বের হয় না, এক গুচ্ছ কোণ বের হয়, এক গুচ্ছ কোণ বের হয়। তার মানে বীজগণিতিক সমাধানের উত্তর হবে নির্দিষ্ট কোনো উত্তর, আর ত্রিকোণমিতিক সমাধানে এক গুচ্ছ উত্তর হবে। কথা বুঝছি কি? তাহলে তুমি দেখো এই একগুচ্ছ উত্তরকে আমরা খুব সহজে জেনারেল নিয়মে লিখব, মানে আমরা একটা জেনারেল প্যাটার্নে লিখব, যে এত উত্তর তো লেখা যাবে না, অগণিত উত্তর, তাহলে তো এটা একটা ঝামেলা। তাহলে আমরা এমন একটা কাজ করব যেন উত্তরটার একটা জেনারেল রূপ লিখতে পারি, সেই জেনারেল রূপটাই হবে আমাদের উত্তর। যেমন দেখো এইটার উত্তর কত? এইটার উত্তর হচ্ছে, একটা উত্তর হচ্ছে 0, এখানে কিন্তু একটা 0 আছে, এই যে 0-তেও 0, একটা উত্তর 0, একটা পাই, একটা 2π, একটা 3π, একটা -π, একটা -2π। তার মানে যে উত্তরগুলো দেখতেছো সবার সাথেই একটা করে পাই আছে, তার মানে আমরা থিটার টার্মটা লিখে দিতে পারি nπ, nπ। তার মানে n এর মান চেঞ্জ হলে উত্তর চেঞ্জ হবে। n এর মান যখন 0 তখন উত্তর 0, n এর মান যখন 1 তখন উত্তর পাই, n এর মান যখন 2 তখন উত্তর হচ্ছে 2π, n এর মান যখন 3 তখন উত্তর হচ্ছে 3π, n এর মান যখন -1 তখন উত্তর -π, n এর মান যখন -2 তখন উত্তর হচ্ছে -2π। তার মানে এইখানে n এর মানটা কেমন? এইখানে n এর মান হচ্ছে 0, +-1, +-2, +-3, ডট ডট করে অসংখ্য মান। এখন এইগুলো হচ্ছে 0 সহ ধনাত্মক অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, কেননা সবই দেখো 1 2 3। তার মানে এই n এর পরিচয় হচ্ছে, আমরা লিখে দিব n বিলংস টু জেড। জেড হচ্ছে কি? যে কোনো পূর্ণ সংখ্যার সেট। কথা বুঝছে কিনা? তার মানে আমরা কি করব, বীজগণিতিক সমাধানে আমরা চলকের নির্দিষ্ট মান পাই, বা ত্রিকোণমিতিক সমাধানে আমরা চলকের একগুচ্ছ মান পাই, এবং ওই একগুচ্ছ মানকে আমরা জেনারেল টার্মে লিখব, যেই টার্মের মধ্যে একটা নতুন চলক চলে আসবে n, সেই n এর পরিচয় হচ্ছে n যে কোনো পূর্ণ সংখ্যা বা 0 সহ, এই জন্য n বিলংস টু হচ্ছে জেড। কথা বুঝছি কি? তাহলে বীজগণিতিক সমাধান এবং ত্রিকোণমিতিক সমাধানের মধ্যে আমরা পার্থক্য বুঝে গেছি, ঠিক আছে? এবং এই অধ্যায় পড়তে গিয়ে আমাদের 3টা মেজর ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে, 3টা মেজর ফর্মুলা। যেমন আমরা কেবলই দেখলাম যে sin θ = যদি 0 হয় তাহলে θ = হচ্ছে nπ, ঠিক আছে? θ = হচ্ছে nπ। আবার cos θ = যদি 0 হয় সেখানেও একটা থিটা আছে, আবার tan θ = যদি 0 হয় সেখানেও কিন্তু আলাদা ফর্মুলা আছে। তো এত ফর্মুলা তো মনে রাখা যাবে না, এই জন্য আমরা 3টা মাদার ফর্মুলা পড়ব। যে 3টা ফর্মুলা পড়ব, যেই 3টা ফর্মুলা হবে হচ্ছে একবারে মেজর ফর্মুলা, সেই 3টা ফর্মুলাই আমরা হচ্ছে পড়ব, ঠিক আছে? ওকে, তাহলে সেই 3টা ফর্মুলা আমি লিখে ফেলি এক এক করে, এবং ওই ফর্মুলার সাথে আমি এটা মিলায় দেখাবো। আর একবারে আমি যেহেতু এক ক্লাসে টোটাল অধ্যায় শেষ করব, সেহেতু এই ফর্মুলাগুলো কিভাবে আসলো, এটা ছবি টবিকে এগুলো আমি
মোটামুটি স্কিপ করে যাচ্ছি। ফর্মুলা নাম্বার 1, সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা ইকুয়ালস টু হচ্ছে n পাই প্লাস -1 এর পর n ইন্টু হচ্ছে আলফা। এই হচ্ছে একটা ফর্মুলা। 2 নাম্বার হচ্ছে কস থিটা ইকুয়াল টু যদি হয় কজ আলফা হলে থিটা ইকুয়ালস টু হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা। আর যদি হয় হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে ট্যান আলফা যদি হয় তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে n পাই প্লাস আলফা। এই হচ্ছে 3টা মাদার ফর্মুলা। একটু দ্রুত লিখে রাখো সবাই, এবং এই যে ফর্মুলাটা তুমি লিখে রাখছো এই পেজটাকে একটু আলাদা করে রাখো, কেননা একটু পরপর আমাদের বোর্ড তো ছোট, এই জন্য লিখে রাখতে পারতেছি না, বাট একটু পরপর আমি এই ফর্মুলাগুলোর কথা বলবো এবং তুমি একটু রিকল করে নিতে পারবা। এবার দেখো এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব কিভাবে। ধরো আমাদের ব্যাপারটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 0। এখন ফর্মুলা তো সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা, তাহলে এই সাইন থিটা ইকুয়াল টু আমরা খুঁজে বের করব যে 0, এই 0 সাইন কত ডিগ্রির মান। আমরা জানি সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে ব্যাপারটা হয়ে গেল সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা, যেখানে থিটা বাট আলফার মান হচ্ছে 0। তার মানে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা, যেখানে আলফার মান 0। অতএব ফর্মুলা অ্যাপ্লাই করে আমি ডিরেক্ট উত্তর লিখব n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। আলফা মানে হচ্ছে 0, আর আমরা জানি 0 ইন্টু সামথিং মানে হচ্ছে 0, তার মানে থিটা ইকুয়ালস টু হচ্ছে n পাই। এই হচ্ছে আমাদের উত্তর। কথা বুঝছে কি? এবার আমরা ধরো এই ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করব। একটা অঙ্ক করতে করতে আমার একটা লাইন আসছে যে cos থিটা ইকুয়াল টু হচ্ছে হাফ, তাহলে আমি উত্তরটা কিভাবে লিখব? তাহলে cos থিটা যেহেতু ইকুয়াল টু যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা cos কত ডিগ্রির মান, এই সংখ্যাটা হচ্ছে হাফ, cos 60 ডিগ্রির মান। তার মানে ইকুয়াল টু আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি। 60 ডিগ্রি না লিখে আমরা লিখবো π/3, রেডিয়ানে লিখবো। তাহলে cos থিটা ইকুয়াল টু cos আলফা, যেখানে থিটা তো থিটা বাট আলফাটা হচ্ছে π/3, আর cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে আমরা জানি থিটা ইকুয়ালস টু হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফা হচ্ছে π/3। এই হচ্ছে আমাদের উত্তর। কথা বুঝছে কি? যেখানে সাইড নোট লিখতে হবে, যেখানে n বিলংস টু z, তার মানে n বিলংস টু z সাইড নোটে লিখে দিতে হবে। কথা বুঝছে কি? তাহলে এই ফর্মুলাগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা বুঝে গেছি। তার মানে এই যে cos থিটা ইকুয়াল টু হাফ হলেও কিভাবে অ্যাপ্লাই করব, সাইন থিটা ইকুয়াল টু 0 হলে কিভাবে অ্যাপ্লাই করব। আমি আরেকটা অ্যাপ্লিকেশন দেখাই। তোমার সমাধান করতে করতে একটা লাইন চলে আসছে ধরো এরকম যে tan থিটা ইকুয়াল টু 1, তাহলে tan কত ডিগ্রির মান 1, যেহেতু এটা tan থিটা সেহেতু এটাকেও আমরা ট্যানে নিয়ে যাব। তার মানে হচ্ছে tan থিটা ইকুয়াল টু tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, tan π/4। তাহলে tan থিটা ইকুয়াল টু tan আলফা, এটা তো থিটা আর এটা হচ্ছে আলফা, তার মানে আলফার মান π/4। তার মানে থিটা ইকুয়াল টু এই যে ফর্মুলা মতে থিটা ইকুয়াল টু হচ্ছে n পাই প্লাস আলফা, আলফা মানে হচ্ছে π/4। এই হচ্ছে আমাদের সমাধান। কথা বুঝছে কি? তাহলে একবারে বেসিক আলোচনা শেষ। আমরা বীজগণিতিক সমাধান এবং ত্রিকোণমিতিক সমাধানের পার্থক্য বুঝছি। আমরা বুঝছি ত্রিকোণমিতিক সমাধানে যে থিটা আসে বা এক্স আসে এর অজস্র মান বের হয়, এই অজস্র মানকে একটা সাধারণ রূপ দিয়ে লিখতে হয়, এবং সাধারণ রূপ দিয়ে কিভাবে লেখে আমরা বুঝছি, এবং n এর পরিচয় হচ্ছে n বিলংস টু z। এবং মাদার 3টা ফর্মুলা, এই 3টা ফর্মুলা একবারে খেয়ে ফেলতে হবে। যেমন তোমার নাম যদি বলি, ধরো তোমার নাম আশিক, তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে তোমার নাম কি, তুমি ফট করে উত্তর দাও আশিক, তুমি কিন্তু একটু চিন্তা করো না। তাহলে এই ফর্মুলা কয়টাও এমন হয়ে যাইতে হবে যে বলার সাথে সাথে আমি যদি তোমাকে বলি সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা, তুমি ডিরেক্ট বলে দিবা থিটা ইকুয়াল টু n পাই প্লাস -1 পাওয়ার n ইন্টু আলফা। কোনো টাইম নেওয়া যাবে না, ঠিক আছে? একবারে নিজের নামের মতন এটাকে খেয়ে ফেলতে হবে একবারে, ঠিক আছে? তাহলে আমরা এবার সামনে বাড়াবো, ঠিক আছে? ফর্মুলা 3টা মুছে দিচ্ছি। এই ফর্মুলা 3টা একটু ভালো মতন তোমরাও একটু মনে রাখার ট্রাই করো, আর যখন আমরা এটা ঘন ঘন অ্যাপ্লাই করব তখন এটা এমনি মনে থাকবে, ঠিক আছে? ওকে, কথা খেয়াল করি। আমরা এই অধ্যায়ে টোটাল 6টা কেস পড়ব। 6 কেসে এই অধ্যায় সব অঙ্ক হবে। আমি প্রথমে যেটা শুরু করব এটা হচ্ছে আমাদের কেস 1, এবং কেস 1-এর অঙ্ক কি হবে আমি এটা বলতেছি না, আগেই তুমি বুঝবা। কেস 1 পড়ার পরে একটা জিনিস খেয়াল করা, বইতে যতগুলা কেস 1-এর অঙ্ক আছে, বইতে যতগুলা কেস 1-এর অঙ্ক আছে তুমি দেখবা পাশে সবচেয়ে বেশিবার বোর্ড লেখা আছে। তার মানে এই অঙ্কগুলা বোর্ডে সবচেয়ে বেশিবার আসছে, এবং ভর্তি পরীক্ষাতেও এই অঙ্কই সবচেয়ে বেশি আসে।
তার মানে এই কেস ওয়ানটা এসডিআই লিখে রাখো খুব ভালো করে। এসডিআই, এসডিআই মানে কি সুপার ডুপার ইম্পর্টেন্ট, কথা বলছে কি। এবং মজার বিষয় হচ্ছে কেস ওয়ানই সবচেয়ে সহজ যদি তুমি বুঝতে পারো, ঠিক আছে। খেয়াল করি, ধরলাম যে এ সাইন থিটা প্লাস হচ্ছে বি কস থিটা ইকুয়াল টু হচ্ছে সি। কেস ওয়ানের যে সমীকরণগুলা সমাধান করব সেই সমীকরণগুলা সাধারণত এই রকম দেখা যাবে যে এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল টু সি। বাস্তবে দেখতে কেমন হবে? বাস্তবে দেখতে ধরো এইরকম হবে যে √3 সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এটা আমি এরকম হতে পারে। তাহলে দেখো এই যে এ সাইন থিটা, তার মানে এটা হচ্ছে সাইন থিটা সহগ এ, কস থিটা সহগ বি, আর সি হচ্ছে ইকুয়াল ধ্রুবক। তার মানে এইখানে যে আমি এ বি এবং সি বলতেছি এগুলা সবই ধ্রুবক। এ বি সহগ আর সি হচ্ছে ডিরেক্ট ধ্রুবক। চলক হচ্ছে এই যে থিটা, থিটাটা হচ্ছে চলক। তাহলে এখানে এর মান হচ্ছে √3 আর বির মান এখানে সহগ নাই, সহগ নাই মানে একটা 1 আছে। তার মানে এর মান √3, বির মান 1 আর সির মান হচ্ছে 1, ঠিক আছে। এই হচ্ছে প্যাটার্নটা। এখন আমরা এই প্যাটার্নটা সমাধান করব। এখন এই প্যাটার্নটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। আমাদের সমাধান করব মানে আমরা থিটার মান নির্ণয় করব। এইখানে দেখো সাইনের সাথে থিটা আছে, আবার কজের সাথে থিটা আছে। আমরা কিন্তু শিখছি সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে, বা কস থিটা ইকুয়াল টু কজ আলফা হলে, বা ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা হলে। বাট সাইন আর কজ একসাথে আমরা কোনো ফর্মুলা শিখি নাই। তার মানে এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে, কিছু জিনিস দিয়ে চেঞ্জ করতে হবে। এখন তুমি খেয়াল করো চেঞ্জটা আমি করব কিভাবে। এইখানের যে সহগটা আছে এ, ধরো এই এটা আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকতে চাচ্ছি যার লম্বটা হচ্ছে এ, আর যে বি, এই বিটা হচ্ছে ভূমি। মানে এরকম একটা সমকোণী ত্রিভুজ আমি বানাইলাম যে যার লম্ব হচ্ছে এ আর বি হচ্ছে তার ভূমি। তাহলে দেখো পিথুদার ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি এর অতিভুজ হচ্ছে a² + b²। কথা বুঝছে কি? এখন যেহেতু এ বির মান জানি না, তার মানে আমরা এই কোণটাও জানি না। এই কোণটাকে আমরা ধরলাম এই কোণটা হচ্ছে বিটা কোণ, ইচ্ছা করে ধরলাম এটা বিটা কোণ, ঠিক আছে। এবং দেখো এই এটা হচ্ছে লম্ব আর √a² + b² এটা হচ্ছে অতিভুজ। তার মানে এ হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই সমীকরণে খেয়াল করো এ হচ্ছে লম্ব, বি হচ্ছে ভূমি। এখন তুমি দেখো এর নিচে যদি অতিভুজ থাকতো তার মানে হচ্ছে লম্বের নিচে অতিভুজ থাকতো, আর লম্বের নিচে অতিভুজ থাকলে তাকে বলা হয় হচ্ছে সাইন। তার মানে এর নিচে যদি একটা অতিভুজ নিয়ে আসতে পারতাম, অতিভুজ হচ্ছে √a² + b²। আর আমরা জানি সমীকরণের উভয় পাশে একই কাজ করা যায়। তার মানে সমীকরণের উভয় পাশকে আমি অতিভুজ দিয়ে ভাগ করব। তার মানে উভয় পাশকে আমি √a² + b² দিয়ে ভাগ করব। তার মানে √a² + b², এইখানে আরও আছে সাইন থিটা প্লাস এটাও তো ভাগ হবে। তাহলে বির নিচে হচ্ছে √a² + b² ইন্টু হচ্ছে কস থিটা ইকুয়াল টুটা আমি একটু বাঁকা করে লিখতেছি, সি ভাগ হচ্ছে √a² + হচ্ছে b²। তার মানে আমরা কি করছি? উভয় পক্ষকে √a² + b² দিয়ে ভাগ করছি। এখন তুমি দেখো এই ঘটনাটা দেখো, এই ঘটনাটা হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, কেননা ছবিতে এটা লম্ব এটা অতিভুজ। আর লম্ব ভাগ অতিভুজকে আমরা লিখতে পারি হচ্ছে সাইন বিটা, কেননা এই কোণটাকে আমি বিটা বলছি, ইচ্ছা করে বলছি যে বিটা, ম্যাথে তো ধরা যায়। ওকে, আর সাথে আছে হচ্ছে সাইন থিটা প্লাস হচ্ছে এইটা যদি লম্ব বাই অতিভুজ হয় এইটা তো ভূমি বাই অতিভুজ হবেই, কেননা ত্রিভুজটা এ বি দিয়ে রাখছি। তার মানে এটা হচ্ছে কস বিটা। এবং মজার বিষয় হচ্ছে এইখানেরটা সাইন বিটা হলে পরেরটা অটোমেটিক কস বিটা হবে, ওইটা তোমার দেখার দরকার নাই। কথা বুঝছে কি? সাথে আছে কস থিটা ইকুয়াল টু হচ্ছে সি ভাগ √a² + b²। এবার দেখো সাইন থিটা সাইন বিটা, কস থিটা কস বিটা, ওই যে ব্রেকআপ ফর্মুলা বলে একটা আমরা ফর্মুলা বলছিলাম, এইটাকে এটা লেখা দেয় কস a - b। তার মানে কস থিটা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। এই জিনিসটা হচ্ছে ধ্রুবক। এই যে দেখো সিউ ধ্রুবক, এ বিউ ধ্রুবক, তার মানে এই টোটাল জিনিসটা হচ্ছে ধ্রুবক। তাহলে এর পরের লাইন আমরা cos থিটা = 3 - বিটা ইকুয়াল টু, এই যে ধ্রুবক, এই ধ্রুবকটা যেহেতু এখানে এবিসির মান জানি না, এই ধ্রুবকটা হতে পারে 1/√2, এই ধ্রুবকটা হতে পারে হাফ, এই ধ্রুবকটা হতে পারে 1, যা ইচ্ছা তাই হতে পারে। তাহলে এই জিনিসকে আমরা কিন্তু যে ধ্রুবক এটাকে কিন্তু অবশ্যই আমরা cos বিটাতে cos আলফাতে লিখতে পারবো,
কজ আলফাতে লিখতে পারবো, কেননা হাফ হলে লিখবো কজ 60 ডিগ্রি, 1 হলে লিখবো কজ 0 ডিগ্রি, তারপরে হচ্ছে √3/2 থাকলে লিখবো হচ্ছে কজ 30 ডিগ্রি, বা অন্য কিছু থাকলেও কি লিখবো এটা আমরা ধীরে ধীরে বুঝবো। তাহলে ফর্মুলাটা দেখো, কজ থিটা ইকুয়াল টু কজ আলফা, কজ থিটা ইকুয়াল টু কজ আলফা, তাহলে এই পুরা জিনিসটাই কিন্তু থিটা। কজ থিটা ইকুয়াল টু কজ আলফা হলে আমরা জানি এখানে আমরা লিখবো সূত্র মতে কজ থিটা ইকুয়াল টু কজ আলফা হলে থিটা ইকুয়াল টু, বাট এখানে থিটা কি, থিটা হচ্ছে থিটা মাইনাস বিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস হচ্ছে আলফা। তাহলে থিটা ইকুয়াল টু দেখো আমরা লিখতে পারতেছি 2n পাই প্লাস মাইনাস আলফা, আর বিটা যদি ডানে চলে যায় প্লাস হচ্ছে বিটা, এই কিন্তু থিটা চলে আসলো। তার মানে আমরা বুঝলাম যে a সাইন থিটা প্লাস b কস থিটা ইকুয়াল টু c, এই ধরনের অঙ্ক সমাধান করতে হলে উভয় পক্ষকে অতিভুজ দিয়ে ভাগ করতে হয়, মানে উভয় পক্ষকে √a² প্লাস b² দিয়ে ভাগ করতে হয়। তাহলে সবাই নোট লিখে ফেলো, এখন একটা খাতায় নোট লিখে ফেলো যে a সাইন থিটা প্লাস b কস থিটা ইকুয়াল টু c হলে উভয় পক্ষকে √a² প্লাস b² দিয়ে ভাগ করতে হয়। সবাই নোটটা লিখে ফেলো, সবাই নোটটা লিখে ফেলো যে a সাইন থিটা প্লাস b কস থিটা ইকুয়াল টু c হলে উভয় পক্ষকে √, আচ্ছা আমি একটু কমেন্টগুলো দেখতেছি। ওকে, তার মানে আমরা একটা ডিসিশন নিলাম যে a সাইন থিটা প্লাস b কস থিটা ইকুয়াল টু c হলে উভয় পক্ষকে √a² প্লাস b² দিয়ে ভাগ করতে হয়। এটা হচ্ছে আমরা আজকে একটা জেনারেল টার্ম আমরা শিখে নিলাম, ঠিক আছে। এবং এই টপিকের আমরা কিছু অঙ্ক করে ফেলি, ঠিক আছে, কিছু অঙ্ক করে ফেলি, তাহলে আমাদের জিনিসটা আরও আমাদের ভিতরে বসে যাবে। আমি বই দেখে দেখে একটা কোশ্চেন লিখি এই কেসের, আমার কাছে যে বইটা আছে তোমরা চাইলে তোমাদের বই থেকেও দেখতে পারো। তো আমরা একটা এক্সাম্পল দিচ্ছি যে সাইন এক্স প্লাস হচ্ছে কজ এক্স ইকুয়াল টু √2 হলে √2, এখানে বলছে সমাধান করো। এখন আমি দেখলাম আমার যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণে সাইন এবং কজ আছে, তার মানে এটা একটা ত্রিকোণমিতিক সমাধান। তার মানে এই সমাধানটা মানে আসলে ত্রিকোণমিতিক সমাধান। এবং আমি ব্যাপারটা দেখতেছি সাইন এক্স প্লাস কজ এক্স ইকুয়াল টু √2, তার মানে সাইন সামথিং প্লাস কজ সামথিং ইকুয়াল টু ধ্রুবক, তার মানে এই প্যাটার্নের সাথে মিলছে a সাইন থিটা প্লাস b কস থিটা ইকুয়াল টু c। তাহলে এক্সের সাথে সাইন এক্সের সাথে কিছু নাই মানে একটা 1 আছে, কজ এক্সের সাথেও কিছু নাই মানে একটা 1 আছে, তার মানে এর মান হচ্ছে 1, বির মান হচ্ছে 1। তাহলে আমরা যেটা ভাগ করব √a² প্লাস b², এটা হবে √1² প্লাস 1², তার মানে √2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করব। তার মানে উভয় পক্ষকে √2 দিয়ে ভাগ করব, কেননা আমরা শিখে গেছি উভয় পক্ষকে √a² প্লাস b² দিয়ে ভাগ করতে হয়, এই জন্য আমরা উভয় পক্ষকে এটা দিয়ে ভাগ করে ফেলতেছি। তাহলে আমরা উভয় পক্ষকে √2 দিয়ে ভাগ করব। তাহলে 1/√2 সাইন এক্স প্লাস 1/√2 কজ এক্স ইকুয়াল টু হচ্ছে √2/√2, উভয় পক্ষকে √2 দিয়ে ভাগ। এবার দেখো সাইনের সাথেটাকে আমরা সাইন দিয়েই লিখবো, একটু আগেই তাই লিখছিলাম। সাইন এক্সের সাথে আছে 1/√2, তাহলে আমি এটা লিখলাম হচ্ছে সাইন এক্স, আর 1/√2কে হচ্ছে সাইন 45 ডিগ্রির মান 1/√2, তার মানে সাইন π/4 প্লাস কজ এক্সটাকে আমি আগে লিখতেছি, আর এই জিনিসটা এইটা যদি সাইন হয় এটা অটো কজ হয়ে যাবে, তার মানে কজ π/4 ইকুয়াল টু হচ্ছে 1। কথা বুঝছে কিনা? 1/√2 মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি, আবার 1/√2 মানে কজ 45 ডিগ্রি। এইটা যা সাইন হবে এইটাই তাই কজ হবে, এইটা যদি সাইন 30 ডিগ্রি হতো এইটা কজ 30 ডিগ্রি হতো, কোনো অসুবিধা নাই। তাহলে সাইনে সাইন বি প্লাস কজে কজ বি, ব্রেকআপ ফর্মুলা অনুযায়ী এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কজ a মাইনাস বি, তার মানে কজ a মাইনাস π/4 ইকুয়াল টু 1, আর কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1 ইকুয়াল টু কজ 0 ডিগ্রি। তাহলে কস থিটা ইকুয়াল টু কজ আলফা, কস থিটা ইকুয়াল টু কজ আলফা হলে এই যে থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো, অর্থাৎ আমরা এখানে লিখে নেব সূত্র মতে
থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। থিটা মানে কত? x মাইনাস পাই বাই 4 ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফা মানে হচ্ছে 0। তাহলে 0 মানে বাদ, তার মানে x ইকুয়াল টু 2n পাই, এই প্লাস মাইনাস 0 তো দেওয়ার দরকার নাই, এই মাইনাস পাই বাই 4 ডানে চলে যাবে, হয়ে যাবে প্লাস পাই ভাগ 4। এই হচ্ছে x এর মান, যেখানে সাইড নোট দিব n বিলংস টু z, কেননা n এর মান শূন্য সহ যে কোনো পূর্ণ সংখ্যা। কথা বুঝছে কিনা? তাহলে আমরা বুঝলাম যে a সাইন থিটা প্লাস b কস থিটা ইকুয়াল টু c, এই টাইপের সমীকরণ সমাধান করতে হলে অবশ্যই উভয় পক্ষকে √a² প্লাস b² দিয়ে ভাগ করতে হবে। এবং এই অঙ্ক কোনো ব্যাপারই না, আশা করি এটা সবাই মোটামুটি সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, এটাতে কোনো চাপ হবে না। ওকে, আমি অ্যাকচুয়ালি কমেন্টে রিপ্লাই চাচ্ছি না, কেননা আমরা আসলে একটু পড়ানোর দিকে একটু বেশি মনোযোগ দিই। যদি 1 ঘন্টা টাইম আমরা এখানে থাকি, খুব কোয়ালিটি টাইম পার করবো আর কি, ব্যাপারগুলো যেন শিখতে পারি আর কি। ঠিক আছে, তো তোমরা শেয়ার করে দিতে পারো আর কি, লাইভটা শেয়ার করে দাও, মানে ম্যাক্সিমাম শেয়ার হইলে ভালো লাগবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটাকে ছেড়ে দিচ্ছি। এটা সহজ, বইয়ের যে কোনো অঙ্কই তুমি এখন পারবা। যেমন আমি একটা এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল লিখি। আমার ধরো একটা এক্সাম্পল আসছে হচ্ছে √3 sin x মাইনাস হচ্ছে cos x ইকুয়াল টু হচ্ছে √2, এইটা সমাধান করব। এখন এইখানে দেখো এ কত? এ হচ্ছে √3, আর এইখানে সহগ আছে b, বাট এটা কিন্তু মাইনাস, সেই জন্য বির মান 1 না, বরং -1, কেননা চিহ্ন মাইনাস। তার মানে a ইকুয়াল টু হচ্ছে √3, b ইকুয়াল টু -1 আর c ইকুয়াল টু √2। তাহলে উভয় পক্ষকে আমরা √a² প্লাস b² দিয়ে ভাগ করব। তার মানে √√3² প্লাস হচ্ছে -1 এর স্কোয়ার, তার মানে √4, তার মানে হচ্ছে উভয় পক্ষকে আমরা 2 দিয়ে ভাগ করব। উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলেই অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এটা নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। কেস 1টাকে আমরা ছেড়ে দিলাম, এবং তুমি দেখতে পারবা তোমার বইতে প্রথম যত অঙ্ক আছে, ধরো প্রথম 10-15টা অঙ্ক সবই কেস 1 এর অঙ্ক। এবার আমরা যেটা পড়বো এটা হচ্ছে কেস 2। কেস 2 পড়ার আগে আমরা দুইটা সমাধানের দিকে খেয়াল করবো। এই সমাধানটার দিকে একটু খেয়াল করো তোমরা, এটা বুঝলেই কেস 2 বোঝা যাবে। দেখো x² মাইনাস হচ্ছে 2x প্লাস x² মাইনাস 3x প্লাস হচ্ছে 2, এইটা একটা সমীকরণ আমি লিখলাম। আর একটা সমীকরণ লিখলাম x² মাইনাস হচ্ছে 3y প্লাস 2, এটা আরেকটা সমীকরণ লিখলাম। দুইটা সমীকরণের দিকে সবাই একটু খেয়াল করি। দুইটাই হচ্ছে x² এর সমীকরণ। এইখানে একটাই চলক আছে x, আর এইখানে দুইটা চলক আছে, একটা x আর একটা হচ্ছে y, বাট সমীকরণ কিন্তু একটা। এখানেও একটা সমীকরণ, এখানেও একটা সমীকরণ। এখানে একাই চলক আছে, আর এখানে দুইটা চলক আছে, একটা x আর একটা হচ্ছে y। এখন এইটা আমরা মিডিল টার্ম করি। এইটাকে যদি মিডিল টার্ম করি তাহলে আমরা জানি x² মাইনাস 2x মাইনাস x প্লাস 2 ইকুয়ালস টু 0। তার মানে x মাইনাস 2 একটা উৎপাদক আর x মাইনাস 1 আর একটা উৎপাদক, তার মানে x এর মান বের হচ্ছে। তার মানে এই জিনিস সমাধান করা যায়, এই জিনিস সমাধান করা যায়। এবার এখানে চলে আসি, x² মাইনাস 2y মাইনাস y প্লাস হচ্ছে 2 ইকুয়াল টু 0, মিডিল টার্ম করলাম। এইবার দেখো এই দুইটা থেকে কিছুই কমন নেওয়া যাচ্ছে না, এই দিক থেকেও কিছুই কমন নেওয়া যাচ্ছে না, তার মানে কোনো উৎপাদকে লেখা যাচ্ছে না, তার মানে সমাধান করা যাচ্ছে না। কথা বুঝছি গে? তার মানে আমরা বুঝলাম যে সমীকরণে যদি একটাই চলক থাকে তাহলে সমাধান করা যাচ্ছে, একাধিক চলক থাকলে কিন্তু সমাধান করা যাচ্ছে না। এবার একটু খেয়াল করি, আমি আরেকটা সমীকরণ এখানে লিখি। ধরো সাইন স্কোয়ার থিটা থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0, এটা একটা সমীকরণ। দেখো এটা ছিল বীজগণিতিক সমীকরণ, আর আমি যেটা লিখলাম এটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ। এবং এই দিকে আমি আরেকটা সমীকরণ লিখব যে সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। কথা বুঝছে কি? আমি দুইটা সমীকরণ লিখছি, দুইটাই ত্রিকোণমিতিক সমীকরণ, আর আগের বার দুইটা সমীকরণ লিখছিলাম, দুইটাই বীজগণিতিক সমীকরণ। এবং আমি ডিসিশন নিছিলাম যদি একটা মাত্র চলক থাকে তাহলে সমাধান করা যায়। এখন এইখানে চলক দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা প্লাস 2। এখন দেখো চলকটা হচ্ছে থিটা, এবং থিটাটা আছে সাইনের সাথে, দুই জায়গাতেই সাইনের সাথে, তার মানে এই সমীকরণে একটাই চলক আছে, এবং এটা কিন্তু দ্বিঘাতী সমীকরণ, একটাই চলক আছে। বাট এইখানে দেখো একটা চলক হচ্ছে সাইন থিটা আর একটা চলক হচ্ছে কস থিটা, তার মানে এখানে দুইটা চলক আছে।
এখানে একটা চলক, এখানে দুইটা চলক, তার মানে এইটা সমাধান করা যাচ্ছে না, বাট এইটা সমাধান করা যাবে। কথা বুঝছে কি? বাট এই সাইন স্কোয়ার থিটাকে যদি আমি কস বানাইতে পারতাম, বা এই কস থিটাকে আমি সাইন বানাতে পারতাম, তাহলে একটা চলকেরই সমীকরণ হতো, তখন সমাধান করা যাইতো। কথা বুঝছে কি? কিন্তু এইটা যা গেলেও এইটা যাচ্ছে না, কেননা একটা সাইন আর একটা কস। তার মানে এই কসরে যদি সাইনে রূপান্তর করতে পারি তাও হবে, আবার এই সাইন স্কোয়ারকে যদি কস স্কোয়ারে রূপান্তর করতে পারি তাহলেও সমীকরণ সমাধান করা যাবে। বাট কসরে তুমি ডিরেক্ট সাইনে রূপান্তর করতে পারবা না, বাট সাইন স্কোয়ারকে তুমি কজে রূপান্তর করতে পারবা। তার মানে দ্বিঘাতিটাকে একঘাতির রূপে রূপান্তরিত করতে হবে, কেননা একঘাতিকে চেঞ্জ করা যাচ্ছে না। কেননা আমরা ফর্মুলা জানি, তিনটা ফর্মুলা আমরা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থিটা হচ্ছে ইকুয়াল টু 1, আবার সেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, আবার হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে সাইন স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার, আবার কজ স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার। এইখানে সেক স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার, আবার ট্যান স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি সেক স্কোয়ার মাইনাস 1। তার মানে দ্বিঘাতিকে চাইলেই চেঞ্জ করা যায়, একঘাতিকে যায় না। তার মানে আমরা যেটা বুঝলাম, দ্বিঘাতিক কোনো ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করতে গেলে, দ্বিঘাতিক কোনো ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করতে গেলে সমস্ত কিছুকে এক চলকে রূপান্তর করতে হবে, এবং সবসময় দ্বিঘাতিটাকেই চেঞ্জ করা লাগবে, কেননা দ্বিঘাতিকে চেঞ্জ করা যায়, এবং দ্বিঘাতিকে চেঞ্জ করে একঘাতির চেহারা দিতে হবে, তাহলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, কথা বলছি কি? তার মানে দ্বিঘাতিকে চেঞ্জ করব, দ্বিঘাতিকে চেঞ্জ করে একঘাতির মতন রূপান্তর করব, তাহলে এক চলকের সমীকরণ হবে। আর এক চলকের সমীকরণ হলেই কি করা যাবে? সমাধান করা যাবে। ঠিক আছে, আমি এইবার একটা এক্সাম্পলে চলে যাব, তাহলে আমাদের এই কেসটা মাথার মধ্যে ঢুকে যাবে। তাহলে আমি আমার বই থেকে একটা কোশ্চেন লিখতে চাচ্ছি, যে ধরো আমি একটা কোশ্চেন লিখলাম হচ্ছে এরকম, আমরা একটা সমাধান করব। কোশ্চেনে আছে সমাধান করো, সমীকরণটা হচ্ছে tan স্কোয়ার থিটা মাইনাস 2√3 sec থিটা প্লাস 4 ইকুয়াল টু 0। এখন তুমি দেখো, এটা একটা ত্রিকোণমিতিক সমীকরণ, এটা আমরা সমাধান করব। ত্রিকোণমিতিক সমীকরণটা সমাধান করব। এবার চলকের দিকে তাকাই। একটা চলক হচ্ছে tan থিটা আর একটা sec থিটা, দুইটা আলাদা আলাদা চলক, দুইটাই আলাদা আলাদা চলক, সেহেতু সলভ করা যাচ্ছে না, তাহলে আমরা দ্বিঘাতিটাকে চেঞ্জ করব, চেঞ্জ করে একঘাতির মতো বানাবো। এবং আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা এই ট্যান স্কোয়ারকে দ্বিঘাতিকে চেঞ্জ করব, তাহলে ট্যান স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে সেক স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা আমরা লিখে ফেলবো সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস 2√3 সেক থিটা প্লাস হচ্ছে 4 ইকুয়াল টু 0। তাহলে এইবার আমরা সুন্দর করে লিখি সেক স্কোয়ার থিটা মাইনাস 2√3 সেক থিটা, আর 4 আর মাইনাস 1 হচ্ছে প্লাস 3 ইকুয়াল টু 0। এইবার এই লাইনের দিকে দেখো, সব একই চলক, দুইটা চলকই সেক থিটা, তার মানে আমরা চাইলেই এখন সমাধান করতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে? দ্বিঘাতিকে চেঞ্জ করতে হবে এবং চেঞ্জ করে একঘাতির চেহারা দিতে হবে। ঠিক আছে, এটাকে একটু সুন্দর করে দেখি, মিডিল টার্মও করা যায়, বা চাইলে অন্য কিছু যদি হয়ে যায় করা যায়। এটা একটু দেখি কি করা যায়। সেক স্কোয়ার থিটা মাইনাস 2, এটাকে আমরা লিখলাম হচ্ছে সেক থিটা ইন্টু √3 প্লাস হচ্ছে এটাকে লেখা যায় √3 স্কোয়ার, কেননা √3 স্কোয়ার মানে হচ্ছে 3, তার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তার মানে আমাদের ফর্মুলা হয়েছে সেক থিটা মাইনাস √3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে সেক থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে সেক থিটা ইকুয়াল টু হচ্ছে √3। ঠিক আছে, সেক থিটা ইকুয়াল টু √3। আচ্ছা, তুমি যেহেতু সেকের কোনো ফর্মুলা জানো না, তাহলে আমরা যেহেতু তিনটাই ফর্মুলা শিখছি, সহজে শিখতে চাচ্ছি, এটাকে দেখো আমরা লিখতে পারি উল্টা দিলেই হবে হচ্ছে কস, তার মানে কস থিটা ইকুয়াল টু 1/√3। এই জায়গায় আসে একটা ঝামেলা আছে। দেখো আমার কস থিটা আসছে, এইটাকে কিন্তু আমার লিখতে হবে কজ আলফা, এটাকে লিখতে হবে কজ আলফা, কিন্তু কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, কস 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ,
আর cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। এই কয়টা মানের ভিতর কোথায়ও কিন্তু 1/√3 নাই। তার মানে যে কোনো অঙ্ক যদি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মধ্যে না পড়া যায়, না পড়ে, তাইলে কি করব? তাইলে আমরা যে কাজ করব, আমরা লিখব cos θ = cos আলফা, যেখানে সাইড নোটে দিয়ে দিব ধরি cos আলফা হচ্ছে 1/√3। এটা আমরা ধরে নিলাম। তার মানে আমাদের জানা মান বলতে 0, 30, 45, 60, 90, তার ভিতর যদি না পড়ে তাহলে জিনিসটাকে আমরা cos আলফা বা আলফা ধরে নিব এবং কাকে ধরছি সাইড নোটে সেটা দেখায় দিব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cos θ = cos আলফা হলে θ = 2nπ ± আলফা, যেখানে সাইড নোটে n বিলংস টু হচ্ছে z। এখানে আরেকটা সাইড নোট দিতে হবে যেখানে cos আলফা হচ্ছে 1/√3। কথা বুঝছি কি? তার মানে আমরা দুইটা কেস কমপ্লিট করে ফেললাম। a sin θ + b cos θ = c, এটা একটা টাইপ। আর একটা টাইপ হচ্ছে একঘাতি এবং দ্বিঘাতির মতো যদি সমীকরণ থাকে তাইলে আমরা বুঝছি দ্বিঘাতিকে চেঞ্জ করে একঘাতির চেহারা দেব, তাহলেই অঙ্ক হয়ে যাবে। কথা বুঝছি? তাহলে তোমাদের বইতে এই জাতীয় বেশ কিছু অঙ্ক আছে, প্রায় 10-12টা অঙ্ক আছে এই জাতীয়, এটা সলভ করে ফেলতে হবে। ঠিক আছে? তাহলে কেস 2টাও আমরা ছেড়ে দিলাম। যদিও প্রতিটা কেসে যদি একাধিক এক্সাম্পল করানো যায় তাহলে ব্যাপারটা ভালো হয়, বাট আমরা অল্প সময়ে অনেক কিছু শিখব। তোমাকেও একটু কষ্ট করতে হবে, নিজ দায়িত্বে একটু বাসায় অঙ্কগুলা ট্রাই করতে হবে। ঠিক আছে? ওকে, এবার হচ্ছে কেস 3। কেস 3তে আমরা আরও একটা ভাইটাল জিনিস শিখব। এইটাকে আমরা বলবো হচ্ছে যোগের নিয়ম। ঠিক আছে? যোগের নিয়ম, আমরা এই নিয়মটা ভালো মতন বুঝতে হবে। আমরা এখানে দুইটা ফর্মুলা লিখব, যে cos c প্লাস হচ্ছে cos d এর ফর্মুলা, এই যেটাকে আমরা বলছিলাম প্যাচ আপ ফর্মুলা, ইউটিউবে দেখলেই বুঝবা। এটাকে হচ্ছে 2 cos c + d ভাগ 2 ইন্টু হচ্ছে cos c - d ভাগ হচ্ছে 2। আরেকটা আমরা লিখি যে sin c প্লাস হচ্ছে sin d ইকুয়াল টু হচ্ছে 2 sin c + d ভাগ হচ্ছে 2 ইন্টু হচ্ছে cos c - d ভাগ হচ্ছে 2। দেখো এখানে দুইটাই সাইন, বাট আউটপুটে একটা সাইন আর একটা কস। তাহলে যেহেতু দুইটাই সাইন, তাহলে আউটপুটে সাইনটাকে প্রায়োরিটি দিব। আর এখানে দুইটাই কস, আউটপুট দুইটাই কস, যে কোনোটাকেই প্রায়োরিটি দেওয়া যায়। বাট আমরা সবসময় একটা জিনিসকে প্রায়োরিটি দিব। এই একটা জিনিসটা কি একটু খেয়াল করো, cos c + cos d এই ফর্মুলা অ্যাপ্লাই করলে এই আউটপুটে আমরা কিন্তু c + d ভাগ 2 পাই। আবার sin c + sin d কে যদি ফর্মুলা দিই সেখানেও কিন্তু আমরা c + d ভাগ 2 পাই। তাহলে এই জায়গা c + d ভাগ 2 এর একটা ব্যাপার আছে। দেখো c + d ভাগ 2 এর মানে হচ্ছে c এবং d এর গড়। তার মানে এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে গড়। কথা বুঝছি কি? তাহলে যোগের নিয়মের ক্ষেত্রে এমন দুইজনকে আমরা c এবং d ধরবো, যেন অঙ্কে তাদের গড় বিদ্যমান থাকে। তাহলে এই গড়টা যেন তাদের অঙ্কে থাকে, এই কথাটা তুমি লেখো, উদাহরণ করলে বুঝে যাবা। এমন দুইটাকে আমরা c এবং d ধরব যেন তাদের গড় অঙ্কেই বিদ্যমান থাকে। আবার বলি, এমন দুইটাকে আমরা c এবং d ধরব যেন তাদের গড় অঙ্কেই বিদ্যমান থাকে, কেননা ফর্মুলার মধ্যে তাদের গড় ব্যাপারটা চলে আসছে c + d ভাগ 2। তাহলে কথাটা বুঝো, এমন দুইজনকে আমরা c এবং d ধরব, তোমরা একটু লিখে ফেলো, এমন দুইজনকে c এবং d ধরব যেন অঙ্কে তাদের গড় মান বিদ্যমান থাকে। ঠিক আছে? এবার আমি একটা এক্সাম্পল লিখি। আচ্ছা, আমি বোর্ডের এইটুকু মুছে দিচ্ছি ফর্মুলা দুইটা। এবার আমি একটা এক্সাম্পল লিখি, তাহলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল লিখলাম। ধরো আমার এক্সাম্পলটা হচ্ছে এরকম, cos θ প্লাস হচ্ছে cos 2θ প্লাস হচ্ছে cos 3θ ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে? এটা আমরা সমাধান করব। এখন তুমি দেখো আমার কাছে আছে কি, আমার কাছে আছে θ, 2θ আর 3θ। আর আমরা ফর্মুলা শিখছি cos c প্লাস cos d, তার মানে দুইজনের মধ্যে যোগের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয়, দুইজনের মধ্যে cos c প্লাস cos d। তাহলে আমি দেখো c যদি ধরি θ আর d ধরি যদি 2θ, তার মানে c এবং d এর গড় এটা হচ্ছে θ প্লাস 2θ ভাগ 2, তার মানে 3θ ভাগ 2
অঙ্কে কোনো 3θ/2 নাই। আবার দেখো 2θ 3θকে যদি সি এবং ডি ধরি তাহলে 2θ 3θর গড় হচ্ছে 5θ/2, অঙ্কে কোনো 5θ/2 নাই। বাট থিটা আর 3θকে যদি তুমি সি এবং ডি ধরো তাহলে থিটা এবং 3θর গড় হচ্ছে 2θ। থিটা এবং 3θর গড় হচ্ছে 2θ। তাহলে দেখো থিটা এবং 3θর গড় 2θ, অঙ্কে 2θ বিদ্যমান আছে। আর আমার লাইনটা ছিল এমন দুইজনকে সি এবং ডি ধরব যেন অঙ্কে তাদের গড় মান বিদ্যমান থাকে। তার মানে আমরা সি এবং ডি ধরব থিটা এবং 3θকে। এমন দুইজনকে সি এবং ডি ধরব যেন অঙ্কেই তাদের গড় মান থাকে। তাহলে সবসময় বড়টাকে আগে লিখব। তার মানে হচ্ছে cos 3θ প্লাস হচ্ছে cos θ প্লাস হচ্ছে cos 2θ = 0। তাহলে এমন দুইজনকে সি এবং ডি ধরলাম যেন তাদের গড় মান অঙ্কে বিদ্যমান থাকে। তার মানে cos c প্লাস cos d, তার মানে 2 cos c প্লাস d ভাগ 2, তার মানে 2θ ইন্টু cos c মাইনাস d ভাগ 2 মানে হচ্ছে θ প্লাস cos 2θ = 0। দেখ কেন আমরা গড় মান বিদ্যমান থাকতেছে, এর অ্যাডভান্টেজ কি দেখো। এই cos 2θ এবং এই cos 2θ তুমি কমন নিতে পারো। তাহলে cos 2θ যদি কমন নাও 2 cos θ প্লাস হচ্ছে 1 = 0, উৎপাদক হয়ে গেছে। হয় এইটা = 0, তার মানে cos 2θ = 0, এইটা একটা। আবার 2 cos θ প্লাস 1 = 0, এইটা আর একটা। এখান থেকে লেখা যায় cos θ = হচ্ছে -½ কথা বুঝছে কি? কথা বুঝছে? তাহলে যোগের নিয়মের অঙ্কগুলো থেকে এমন দুইটাকে আমরা সি এবং ডি ধরব যেন অঙ্কে তাদের গড় মান বিদ্যমান থাকে। অঙ্কে তাদের, ঠিক আছে? এবার একটু খেয়াল করো, cos θ = 0 এবং আমরা জানি cos 90 ডিগ্রির মান 0। তার মানে cos 2θ = হচ্ছে cos 90 ডিগ্রি মানে π/2। তাহলে cos θ = cos আলফা। সূত্র মতে আমরা জানি যে θ = 2nπ প্লাস মাইনাস আলফা, বাট θ হচ্ছে 2θ = 2nπ প্লাস মাইনাস আলফা। আলফা মানে হচ্ছে π/2। তাহলে এই 2 দিয়ে যদি ভাগ করি তাহলে θ = nπ প্লাস মাইনাস π/4। এইটা একটা উত্তর, যেখানে সাইড নোট দিতে হবে n বিলংস টু z। আবার cos θ = হচ্ছে -½ -½ মানে হচ্ছে cos 120 ডিগ্রি। তার মানে cos θ = cos 100 দেখা যায় হচ্ছে 2π/3। তাহলে cos θ = cos আলফা হলে আমরা ডাইরেক্ট লিখে দিব সূত্র মতে θ = হচ্ছে 2nπ প্লাস মাইনাস আলফা। আলফা মানে হচ্ছে 2π/3। তাহলে এইটা একটা উত্তর এবং এইটা আর একটা উত্তর। এই টোটাল দুইটা উত্তর। কথা বুঝছে কি? এবং দুই জায়গাতেই সাইড নোট দিতে হবে n বিলংস টু z। তাহলে যোগের নিয়ম ক্লিয়ার। আমরা যোগের নিয়মে শিখলাম এমন দুইটাকে সি এবং ডি ধরব যেন অঙ্কে তাদের গড় মান বিদ্যমান থাকে। ঠিক আছে? এই চলে গেল আমাদের হচ্ছে যোগের নিয়ম। মুছে দিলাম। বই থেকে আরো 2-4টা এক্সাম্পল তোমরা করবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে? এবার আমরা চলে যাব হচ্ছে কেস 4। কেস 4এও আমরা কিছু মারাত্মক জিনিস শিখব। এটাকে বলা হয়েছে গুণের নিয়ম। গুণের নিয়ম, গুণের নিয়ম। ঠিক আছে? খেয়াল করো, আমি ফর্মুলাটা বোঝার ট্রাই করি, ফর্মুলাটা লেখার ট্রাই করি। দেখো cos গুণের নিয়ম, তাহলে cos a ইন্টু হচ্ছে cos b, এই ফর্মুলার সাথে একটা 2 লাগে। 2 cos a cos b, 2 cos a cos b। এটাকে লেখা যায় হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, a মাইনাস b। ঠিক আছে? এই হচ্ছে 2 cos a cos b এর ফর্মুলা। আবার দেখো আরো একটা ফর্মুলা আছে 2 sin a cos a, 2 sin a cos sin b, 2 sin a sin b। এটাকে লেখা যায় হচ্ছে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। কথা বলছে a প্লাস b। এখন তুমি দেখো দুইটাই যখন cos, গুণের নিয়মের অঙ্ক সাধারণত cos দিয়ে হয়। দেখো দুইটাই cos এবং আউটপুটে আমাদের a প্লাস b আছে এবং a মাইনাস b আছে। তার মানে এবং দুইটাই cos, আউটপুটও কিন্তু দুইটাই cos। তাহলে আমরা যে কোনোটাকেই প্রায়োরিটি দিতে পারি। তাহলে আমরা মাইনাসটাকে প্রায়োরিটি দিয়ে বেশি কাজ করব।
যে এমন দুইটাকে আমরা এ এবং বি ধরব, এমন দুইটাকে এ এবং বি ধরব যেন তাদের বিয়োগফল অঙ্কে বিদ্যমান থাকে। কথা খেয়াল করো, এইখানেও দেখো এ মাইনাস বি আছে, এইখানেও দেখো এ মাইনাস বি আছে। তাহলে এমন দুইটাকে আমরা এ বি ধরব যেন অঙ্কে তাদের বিয়োগফল বিদ্যমান থাকে। এমন দুইটাকে আমরা এ বি ধরব যেন অঙ্কে তাদের বিয়োগফল বিদ্যমান থাকে। নোট লিখে ফেলো এবং এক্সাম্পল করলেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে গুণের নিয়মে এমন দুইটাকে আমরা এ বি ধরব যেন অঙ্কে তাদের গুণফল বিদ্যমান বিয়োগফল বিদ্যমান থাকে। ঠিক আছে, এবার আমি একটা এক্সাম্পল লিখতেছি। আমার কোশ্চেনটা আসছে এরকম, 4 cos x, cos হচ্ছে 2x, cos হচ্ছে 3x ইকুয়াল টু হচ্ছে 1। এইটা সমাধান করতে হবে। ঠিক আছে, এবার দেখো কি কি আছে, x আছে, 2x আছে আর 3x আছে। এখন তুমি বলো x আর 2x এদের বিয়োগফল কত? x আর 2x এর বিয়োগফল হচ্ছে x। অঙ্কে দেখো আর কোনো x নাই, আর কোনো x নাই। আবার দেখো 2x আর 3x, 2x আর 3x এর বিয়োগফল হচ্ছে x। অঙ্কে দেখো x আছে, তার মানে 2x আর 3x কে আমরা এ বি ধরতে পারি। আবার দেখো 3x আর x, এটা যদি করি 3x আর x, তাহলে 3x আর x এর পার্থক্য কিন্তু 2x, তাহলে এটাকেও কিন্তু এ বি ধরা যায়। তার মানে 2x আর 3x কেও এ বি ধরা যায়, কেননা পার্থক্য x, অঙ্কে x আছে। আবার x আর 3x কেও এ বি ধরা যায়, কেননা পার্থক্য 2x, অঙ্কে 2x আছে। তার মানে এমন দুইটাকে আমরা এ বি ধরবো যেন অঙ্কে তাদের পার্থক্য বিদ্যমান থাকে। ঠিক আছে, তাহলে আমরা কোনটা ধরবো? আমি ধরলাম 3x কে এ এবং x কে হচ্ছে বি, এটা ধরবো, পার্থক্য হবে 2x। ঠিক আছে, তাহলে ফর্মুলায় একটা 2 লাগবে, তাহলে cos 3x, cos হচ্ছে 2x। ঠিক আছে, পার্থক্য আচ্ছা 3x আর x কে ধরি, আমি এটা ধরি, তোমরা তোমাদের মতন ধরো। এই হচ্ছে দিলাম, যেহেতু 4 আরও একটা 2 থাকবে এবং এইখানে একটা cos 2x থাকবে ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, এবার দেখো 2 cos x, cos 3x, cos x, তার মানে হবে cos a প্লাস b, তার মানে 3x আর x হচ্ছে 4x, প্লাস হবে হচ্ছে cos a মাইনাস b, a মাইনাস b হচ্ছে 3x মাইনাস x মানে 2x। এই হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করলাম, 2 cos a cos b, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b ইন্টু সাথে থাকবে 2 cos 2x ইকুয়াল টু হচ্ছে 1। এটা দিয়ে গুণ করে দিই, তাহলে 2 cos 2x ইন্টু হচ্ছে cos 4x প্লাস 2 cos স্কোয়ার 2x, এই 1টা বামে নিয়ে আসলাম, মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, ওকে। এবার দেখো আবার আসছে 2 cos a cos b, বড়টাকে এ ধরবো, 2 cos a cos b, তারপরে a 4x আর b হচ্ছে 2x, বড়টাকে এ ধরবো। আবার ফর্মুলা 2 cos a cos b, এটা হচ্ছে cos a মাইনাস b, তার মানে 4x মাইনাস 2x, 4x প্লাস 2x, তার মানে হচ্ছে 6x, প্লাস cos a মাইনাস b, 4x মাইনাস 2x, তার মানে 2x, প্লাস এখানে দেখো 2 cos স্কোয়ার সামথিং মাইনাস 1, 2 cos স্কোয়ার। আমাদের একটা ব্যাপার ছিল যে পাওয়ার নিয়ে সিনেমিনি খেলা, যারা এটা বুঝবা না পরবর্তীতে ভিডিও দেখে নিবা। 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, একে লেখা যায় cos 2 থিটা, তাহলে এই জিনিসটাকে লেখা যাবে cos 4x, কেননা দ্বিগুণ হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে দেখো আমার লাইনটা দাঁড়াইছে cos 6x প্লাস cos 2x প্লাস cos 4x ইকুয়াল টু 0। এবার দেখো উপরের লাইনটা দেখো, আমরা শিখতেছি গুণের নিয়ম এবং অঙ্কটা গুণ আকারে ছিল, এবং গুণের নিয়মে আমরা বলছিলাম এমন দুইটাকে এ বি ধরবো যেন অঙ্কে তাদের পার্থক্য বিদ্যমান থাকে, এবং আমরা সে অনুযায়ী দুইবার ফর্মুলা অ্যাপ্লাই করে যে লাইনটা পাইছি, এই লাইনটা দেখো তিনজনই আছে যোগ, তার মানে অঙ্ক ছিল গুণের নিয়ম, এই লাইনে চলে আসছে যোগের নিয়ম। আর আমরা যোগের নিয়মে জানি এমন দুইটাকে এ বি ধরবো যেন তাদের গড় মান অঙ্কে বিদ্যমান থাকে। তাহলে দেখো 2x আর 4x এর গড় হচ্ছে 3x, অঙ্কে কোনো 3x নাই। 6x আর 4x এর গড় হচ্ছে 5x, অঙ্কে কোনো 5x নাই। বাট 6x আর 2x এর গড় হচ্ছে 4x, অঙ্কে 4x আছে। তার মানে 6x কে ধরবো c আর 2x কে ধরবো d, ফর্মুলা দিব cos c প্লাস cos d। দেখো অঙ্ক হয়ে গেছে যোগের নিয়ম। তাহলে cos c প্লাস cos d তে হচ্ছে 2 cos c প্লাস d ভাগ 2, তার মানে 4x ইন্টু হচ্ছে cos c মাইনাস d, তার মানে 6x মাইনাস 2x ভাগ হচ্ছে 2, তার মানে হচ্ছে 2x,
2x প্লাস হচ্ছে cos 4x ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, আমি এই লাইনটা মুছে দিলাম মাঝখানের থেকে, এখানে লিখতেছি। দেখো দুই জায়গা থেকে আমি cos 4x কমন নিব, 4x কমন নিলে এটা হবে 2 cos 2x প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 0। অঙ্ক হয়ে গেছে, দুইটা উৎপাদক, তার মানে হয় cos 4x ইকুয়াল টু হচ্ছে 0 আর একটা হচ্ছে 2 cos 2x প্লাস 1 ইকুয়াল টু 0। অঙ্ক শেষ। এবার দেখো জাস্ট উত্তরটা লিখবো আমরা, cos 4x ইকুয়াল টু 0, তার মানে cos 4x ইকুয়াল টু হচ্ছে cos পাই ভাগ 2, তাহলে cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফা মানে পাই ভাগ 2। তার মানে এখান থেকে x ইকুয়াল টু লেখা যাবে 4 যায় ভাগ হবে, তার মানে n পাই ভাগ 2 প্লাস মাইনাস পাই ভাগ 8, এই হবে একটা উত্তর। আবার এইখান থেকে দেখো এই উত্তরটার থেকে লেখা যাচ্ছে cos 2x ইকুয়াল টু হচ্ছে মাইনাস হাফ, আর cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, তার মানে cos 2x ইকুয়াল টু হচ্ছে cos 2 পাই ভাগ 3, তাহলে cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস হচ্ছে আলফা, আলফা মানে 2 পাই ভাগ 3। এবার 2 দিয়ে ভাগ, তাহলে আমরা থিটার দুইটা মান পেয়ে গেলাম। তাহলে যোগের নিয়মে হচ্ছে এমন দুইটাকে আমরা সি এবং ডি ধরব, যোগের নিয়মে এমন দুইটাকে আমরা এ এবং বি ধরব যেন অঙ্কে তাদের গড় মান বিদ্যমান থাকে, আর গুণের নিয়মে এমন দুইটাকে আমরা এ বি ধরব যেন অঙ্কে তাদের পার্থক্য বিদ্যমান থাকে। ঠিক আছে, আচ্ছা যে চারটা কেস পড়ানো হলো তোমরা একটু কমেন্ট করো যে এই চারটা কেস বুঝতে পারছো কিনা। ঠিক আছে, এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যাডমিশন সবারই এই দুইটা মানে এই চারটা টপিক মোটামুটি বুঝতে পারছো কিনা এটা একটু কমেন্ট দিয়ে জানাও, তাহলে আমরা 5 নাম্বার এর দিকে আগাবো। ঠিক আছে, আশা করি এটা তো বুঝতে পারার কথা। ওকে, ঠিক আছে, এসামুল লিখছে বুঝতে পারছি, তারপরে হচ্ছে আরবি লিখছে হচ্ছে অল ক্লিয়ার ভাইয়া, আর একজন লিখছে আলহামদুলিল্লাহ, একজন ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, তাহলে মোটামুটি আমরা চারটা জিনিস বুঝে গেছি। এবার আমরা পড়বো হচ্ছে কেস 5। কেস 5-এ এইটাকে আমরা বলবো ট্যান ও কটের ব্রেকআপ ফর্মুলা। ঠিক আছে, এই ব্রেকআপ ফর্মুলা আমরা ত্রিকোণমিতির 1 নাম্বার এপিসোড ইউটিউবে তোমরা পাবা। ইউটিউব চ্যানেল হচ্ছে অন্তরীকরণ একাডেমি। অন্তরীকরণ আমি একটু লিখে দিচ্ছি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ইউটিউবে এই জায়গায় যাবা, ত্রিকোণমিতির 3টা পর্ব পাবা, পর্ব 1, পর্ব 2, পর্ব 3, এবং ওই 3টা পর্ব খুবই ইফেক্টিভ হবে, তো তোমরা একটু দেখে নিবা। ঠিক আছে, ওকে, ট্যান এবং কটের ব্রেকআপ ফর্মুলাটা আমরা দেখি। ট্যান এ প্লাস বি, এটাকে ব্রেকআপ ফর্মুলা এই জন্য বলতেছি যে দুইজন একত্রে আছে এ বি, এদেরকে ভেঙে আলাদা আলাদা করে দেবো, এই জন্য হচ্ছে ব্রেকআপ ফর্মুলা। এটা হবে ট্যান এ প্লাস হচ্ছে ট্যান বি ভাগ হচ্ছে 1 মাইনাস হচ্ছে ট্যান এ ট্যান বি। এটা হচ্ছে ট্যানের ব্রেকআপ ফর্মুলা। এবং দেখলাম প্লাস থাকলে উপরে হয় প্লাস, নিচে হয় মাইনাস, তাহলে মাইনাস থাকলে উপরে হবে মাইনাস, নিচে হবে প্লাস। তার মানে এখানে প্লাস মাইনাস থাকলে এইখানেও প্লাস মাইনাস, যে চিহ্ন ওই চিহ্নই, বাট এখানে উল্টা চিহ্ন, এই জন্য এটা হবে মাইনাস প্লাস। কথা বুঝছি কি? ট্যানের ব্রেকআপ ফর্মুলা। এখন ট্যানের ব্রেকআপ ফর্মুলা থেকে তুমি বলো ট্যান এ প্লাস বি ইকুয়াল টু, যদি এই পুরাটা লিখতে পারি আমরা, তাহলে এই পুরাটা ইকুয়াল টু আমরা ট্যান এ প্লাস বি লিখতে পারবো। কথা বুঝছে কি? উল্টা কাজ, যে এইটা ইকুয়াল টু যদি এইটা হয় তাহলে এই পুরা জিনিসটা ইকুয়াল টু লিখতে পারবো ট্যান এ প্লাস বি। কথা বুঝছে কি? তাহলে ট্যান এবং কটের বিশেষ অঙ্কগুলাকে আমরা এই জাতীয় রূপ দেওয়ার ট্রাই করব, এবং এই জাতীয় রূপ যদি দেওয়ার ট্রাই করি তাহলে উপরে হবে ট্যান এ প্লাস ট্যান বি, নিচে হবে 1 মাইনাস ট্যান এ ট্যান বি, বাট অথবা উপরে হবে ট্যান এ মাইনাস ট্যান বি, নিচে হবে 1 প্লাস ট্যান এ ট্যান বি। এই জিনিসটা বানানোর ট্রাই করতে হবে। ঠিক আছে, কিভাবে ট্রাই করব? দেখো, তোমার যদি এরকম হয় যে ট্যান এ প্লাস ট্যান বি, এবং বাম পাশে যদি তুমি এইটা বানাইতে পারো 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ধরো এই জিনিসটা, তাহলে এই পুরা জিনিসটাই কিন্তু এটা নিচে চলে আসবে। বামের জিনিস, ডানের জিনিস যদি বামে আসে পুরাটা, তাহলে ভাগ হয়ে যায়, অর্থাৎ ট্যান এ প্লাস ট্যান বি ভাগ হচ্ছে 1 মাইনাস হচ্ছে ট্যান এ ট্যান বি ইকুয়াল টু, তাহলে এই পাশে থাকবে 1।
এটাকেই কিন্তু লেখা যাবে tan a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 1। কথা বুঝছে কিনা? এই হচ্ছে কাজ। তার মানে আমরা এই জাতীয় একটা লাইন বানানোর ট্রাই করব, ওই লাইন থেকে এই লাইন বানাবো, এই লাইন থেকে এই লাইন বানাবো। কথা বুঝছে কি? এই হচ্ছে ট্যান এবং কটের ফর্মুলা দিয়ে দিয়ে কটের মতন হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই হচ্ছে ট্যান এবং কটের ব্রেকআপ ফর্মুলার প্রয়োগ। যেমন আমরা একটা অঙ্ক তুলে ফেলতে পারি। অঙ্কটা ধরো এরকম যে √3 tan x প্লাস হচ্ছে tan 2x, tan x প্লাস tan 2x প্লাস tan x ইন্টু tan 2x ইকুয়াল টু হচ্ছে 1। আমরা এটা সমাধান করব। ঠিক আছে, আমরা এই জিনিসটা সমাধান করব। তাহলে tan x প্লাস tan 2x এর নিচে আসতে হবে 1 মাইনাস tan x ইন্টু tan 2x, এটা বানাতে হবে। তাহলে দেখো আমি এটা রেখে দিই, √3 tan x প্লাস হচ্ছে tan 2x ইকুয়াল টু, এই জিনিসটাকে বামে নিয়ে যাই, তাহলে 1 মাইনাস হচ্ছে tan x tan 2x। তাই হয়েছে। এইবার এই পুরাটা যদি এটার নিচে চলে আসে, তাহলে এখানে থাকবে হচ্ছে tan x প্লাস হচ্ছে tan 2x, নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস হচ্ছে tan x tan 2x, এবং এই 3টা যদি ডানে নিয়ে যাই তাহলে হবে 1/√3। এই √3টাকে যদি ডানে নিয়ে যাই তাহলে ও যা ভাগ হবে তার মানে 1/√3। দেখো tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, এটাকে লেখা যায় tan a প্লাস b মানে x প্লাস 2x, তার মানে tan 3x ইকুয়াল টু 1/√3। 1/√3। কথা বলছে কি? তার মানে আমাদের হয়ে গেছে যে 1/√3। কথা বুঝছে কি? তার মানে আমাদের tan 3x ইকুয়াল টু হচ্ছে 1/√3। আর আমরা ফর্মুলা জানি tan থিটা ইকুয়াল টু tan আলফা, তার মানে এটা tan এর মাধ্যমে লিখতে হবে। তার মানে tan 3x ইকুয়াল টু হচ্ছে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তার মানে π/6। আর tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে থিটা ইকুয়াল টু ফর্মুলা অনুযায়ী আমরা জানি যে 3x ইকুয়াল টু বা থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা, আলফা হচ্ছে π/6। তার মানে x ইকুয়াল টু আমরা লিখতে পারি n π/3 প্লাস হচ্ছে π/18। এইখানে n বিলংস টু z, n বিলংস টু z। এই হচ্ছে আমাদের উত্তর। কথা বুঝছে কি? তার মানে ট্যান এবং কটের অঙ্কগুলা মোটামুটি আরও সহজ। কি করব, জাস্ট কমন টমন নিয়ে ডান পাশে নিয়ে ভাগ করে এমন জিনিস বানাবো যেন ব্রেকআপ ফর্মুলাটার মতন দেখতে হয়, এবং সব অঙ্ক দেখে পাতানোই থাকবে। এই অঙ্কটা যেমন পাতানো, সব কয়টা অঙ্কই এরকম পাতানোই থাকবে। ঠিক আছে, সহজ ব্যাপারগুলা। তাহলে আমি এরকম আরেকটা অঙ্ক করি। ওকে, আজকে বেশি আলাপ আলোচনা করতেছি না, আমরা একটা চ্যাপ্টার ফুল এক ক্লাসে পড়ে ফেলবো, এই জন্য আসলে আর কোনো কথাবার্তাই বলতেছি না। খেয়াল করি, পারবা এগুলা সবই মোটামুটি পারবা। একটা অঙ্ক আমি লিখতে চাই, ধরো tan থিটা প্লাস হচ্ছে tan 2 থিটা প্লাস হচ্ছে √3 tan থিটা tan 2 থিটা ইকুয়াল টু হচ্ছে √3। এই অঙ্কটা যদি করার ট্রাই করি, তাহলে এই পুরা জিনিসটা বামে নিবা, ডানে নিবা, ডানের পাশে তো লাগবে 1 মাইনাস ওইটা লাগবে, তারপরে ডানে নেওয়ার পরে ডান থেকে √3 কমন নিবা, তারপরে পুরা জিনিসটা নিচে নিয়ে আসবা, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা টোটাল কয়টা কেস পড়ছি? টোটাল কেস হচ্ছে 5টা। 1 নম্বর কেস ছিল a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল টু c, এবং শিখেছিলাম উভয় পক্ষকে √a² প্লাস b² দিয়ে ভাগ করতে হয়। 2 নম্বর কেস শিখেছিলাম দ্বিঘাতী এবং একঘাতী, এবং আমরা দেখছিলাম দ্বিঘাতীকে চেঞ্জ করে একঘাতীর চেহারা দিতে হবে। এবং 3 নম্বরে আমরা শিখেছিলাম যোগের নিয়ম, এবং যোগের নিয়মে আমরা শিখেছিলাম এমন দুইটাকে c এবং d ধরবো যেন তাদের গড় মান অঙ্কে বিদ্যমান থাকে। আর আরেকটা হচ্ছে গুণের নিয়ম, গুণের নিয়মে আমরা শিখছিলাম এমন দুইটাকে a এবং b ধরবো যেন অঙ্কে তাদের পার্থক্য বিদ্যমান থাকে। আর একটা জিনিস শিখলাম ট্যান এবং কটের, এবং আমরা দেখলাম কমন টমন নিয়ে ট্যান এবং কটের ব্রেকআপ ফর্মুলার মতন বানাইতে হবে, তারপরে উত্তর চলে আসবে। কথা বুঝছে কি? এই হচ্ছে সর্বমোট 5টা কেস। এখন কোনো একটা অঙ্ক যদি এই 5টা কেসের কোনো কেসেই না পড়ে, তাহলে ওই অঙ্কটা হচ্ছে কেস 6। যে 5টা কেস আমরা শিখলাম এর কোনো কেসেই যদি না পড়ে, তাহলে ওই অঙ্কটা হচ্ছে কেস 6। এবং কেস 6-এর অঙ্কগুলোকে অবশ্যই অবশ্যই সাইন এবং কজে ভাঙাতে হবে। ঠিক আছে, তার মানে আমরা আগে অঙ্ক দেখব। অঙ্ক কেস 1, কেস 2, কেস 3, কেস 4, কেস 5-এর কোনো কেসে পড়ছে
যদি দেখি কোনো কেসেই পড়ে নাই, সাথে সাথেই আমরা বুঝে ফেলবো অঙ্কটা কেস 6, আর কেস 6 মানে অঙ্ককে সাইন কজে ভাঙাইতে হবে। যেমন আমি একটা অঙ্ক লিখতেছি, ধরো আমার অঙ্কটা হচ্ছে এইরকম যে 3 tan থিটা প্লাস হচ্ছে cot থিটা ইকুয়াল টু হচ্ছে 5 cosec থিটা, এইটা আমরা সমাধান করব। ঠিক আছে, যে 3 tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 5 cosec থিটা। এখন তুমি আমাকে বলো এইটা কি a cos থিটা, a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল টু c এর মতো? c এর মতন না, তার মানে এটা কেস 1 না। একটা স্কোয়ার একটা একঘাতি, তার মানে কেস 2 না। এটা কি যোগের নিয়ম? যোগের নিয়মই না। এটা কি গুণের নিয়ম? গুণের নিয়মও না। এইটা কি ট্যানের ব্রেকআপ ফর্মুলা বানানো যাবে? কেননা সব তো ট্যান না, কট আছে কোসেক আছে, তার মানে এই টোটাল জিনিসটা কোনো কেসেই পড়ে না। যেহেতু কোনো কেসে পড়ে না, সেহেতু এটা সাইন এবং কজে ভাঙাইতে হবে, এবং এটাই হচ্ছে কেস 6। তাহলে দেখো কেস 6 আমরা এটাকে সাইন কজে ভাঙাই, তাহলে এটা হচ্ছে tan থিটা ইকুয়াল টু হচ্ছে sin থিটা বাই cos থিটা, তার মানে 3 sin থিটা ভাগ হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে cos থিটা ভাগ হচ্ছে sin থিটা ইকুয়াল টু হচ্ছে 5 ভাগ হচ্ছে sin থিটা। ঠিক আছে, বুঝে গেছি। এবার আমরা যে কাজটা করব, এবার আমরা উভয় পক্ষ আমরা এখন যোগ বিয়োগ করবো আর কি, যোগ বিয়োগ ওই যে লসাগু করে, কিন্তু এইটার নিচেও সাইন থিটা, এইটার নিচেও সাইন থিটা, তাহলে দুইটারে এক পাশে নিয়ে কিন্তু লসাগু করতে সুবিধা হবে। এই দুইটাতেও লসাগু করতে পারো, অসুবিধা নাই, বাট দুইটাই যদি সাইন থিটা মিলে লসাগু করতে সুবিধা হয়। মানে একটু সহজ করতে হবে, জটিল ক্যালকুলেশন আসবে কেন, বাট আসলে তো প্যারা হয়ে যাবে, এই জন্য আমরা জটিলে বেশি একটা যাব না। এটা হচ্ছে 5 ভাগ সাইন থিটা মাইনাস হচ্ছে কস থিটা ভাগ হচ্ছে সাইন থিটা। দেখো দুইটাই যেহেতু সাইন থিটা, সেহেতু লসাগু হবে সাইন থিটা, অঙ্ক সুবিধা হবে। তার মানে 3 সাইন থিটা ভাগ হচ্ছে কস থিটা ইকুয়াল টু এই পাশের লসাগু হচ্ছে সাইন থিটা, এবং এটা হচ্ছে 5 মাইনাস কস থিটা। এবার তুমি দেখো ব্যাপারটা কি হচ্ছে, এই পাশে নিয়ে আসলাম, তার মানে 3 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 5 কস থিটা মাইনাস হচ্ছে কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এখন দেখতেছি এইখানে দ্বিঘাতি আছে এবং একঘাতি আছে, তার মানে কেস 2। দ্বিঘাতি এবং একঘাতি আছে, তার মানে দ্বিঘাতিকে চেঞ্জ করে একঘাতির রূপে বানাইতে হবে, এটা কেস 2। আর 3 সাইন স্কোয়ার থিটা আমরা সাইনে রাখবো না, একঘাতিতে রূপান্তর করব, মানে কস করব, তার মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 5 কস থিটা মাইনাস হচ্ছে কস স্কোয়ার থিটা। এবার এর পরের লাইন আমি এদিকে লিখতেছি, দেখো 3 মাইনাস 3 কস স্কোয়ার থিটা মাইনাস 5 কস থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 0, সব এক পাশে নিয়ে আসলাম। তাহলে দেখো আমি মাইনাস চিহ্ন কমন নিয়ে একবারে লিখতেছি, এটা হচ্ছে 2 কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 5 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। এখন মিডিল টার্ম করব, 2 কস স্কোয়ার থিটা, এটা মিডিল টার্ম করা যাচ্ছে হচ্ছে কত দিয়ে? মিডিল টার্ম করা যাচ্ছে 3 আর 2 দিয়ে, তার মানে 3 কস থিটা মাইনাস 2 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমরা কস থিটা কমন নিব, তাহলে কস থিটা যদি কমন নিই, তার মানে 2 কস থিটা মাইনাস 3, আর মাইনাস 1 কমন নিলে 2 কস থিটা মাইনাস 3, তার মানে আমাদের উত্তর হচ্ছে 3 কস থিটা মাইনাস 2 কস থিটা মাইনাস 3 ইন্টু হচ্ছে কস থিটা মাইনাস 1, তার মানে একটা উত্তর হবে কস থিটা ইকুয়াল টু 2 কস থিটা মাইনাস 3, তার মানে কস থিটা ইকুয়াল টু 3/2, আর কস থিটা ইকুয়াল টু 3/2 এটা কিন্তু গ্রহণযোগ্য না, কেননা কজের মান কোনোদিন 1-এর চেয়ে বেশি হবে না। কস থিটা ইকুয়াল টু 3/2 মানে 1-এর চেয়ে বড়, তার মানে এইটুকু গ্রহণযোগ্য না, তার মানে উত্তর হবে হচ্ছে কস থিটা ইকুয়াল টু 1, আর কস থিটা ইকুয়াল টু 1 মানে কস থিটা ইকুয়াল টু কস 0 ডিগ্রি, তার মানে 2nπ প্লাস মাইনাস আলফা। পেরে যাবো, এখন কোনো অসুবিধাই নেই। এই হচ্ছে 6টা কেস, এই 6টা কেসের মধ্যে এই অধ্যায়ের সব অঙ্ক হবে। ঠিক আছে, তাহলে আশা করি আমরা মোটামুটি এই 6টা কেস বুঝে গেছি যে কিভাবে এটা সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে এই 6টা কেসের উপর বেস করে আমাদের ত্রিকোণমিতিক যে সমীকরণ বা ত্রিকোণমিতিক যে সমাধান, এই অধ্যায়টা করে ফেলতে হবে। ঠিক আছে, ওকে, সব অঙ্ক সলভ করে ফেলবা। এবং এমসিকিউ এর কিছু মারাত্মক ব্যাপার এখানে আছে, ভার্সিটি ভর্তি পরীক্ষায় যেহেতু এমসিকিউ আকারে আসে, তাহলে আমি একটা অঙ্ক লিখে এটার এমসিকিউটা সলভ করি।
ধরো আমাদের একটা অঙ্ক আসছে হচ্ছে এইরকম যে ধরো আমরা একটা অঙ্ক লিখতে চাচ্ছি, একটা সহজ করে একটা অঙ্ক লিখি, তারপরে ওইটাকে আমরা সমাধান করে দেখা ট্রাই করব। ওকে, তাহলে আমরা একটা অঙ্ক লিখতেছি। ধরো কস থিটা মাইনাস হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু 1, এইটা সমাধান করব। এত হলে তোমাকে বলছে থিটা ইকুয়াল টু কত, থিটা ইকুয়াল টু হচ্ছে কত, ঠিক আছে। এখন ধরো একটা উত্তর আছে হচ্ছে 30 ডিগ্রি, বা রেডিয়ানে লিখি π/6। একটা উত্তর আছে হচ্ছে ধরো π/2, ঠিক আছে। একটা উত্তর আছে হচ্ছে π/3, আর একটা উত্তর আছে হচ্ছে 0, আর একটা উত্তর আছে হচ্ছে 0। এই হচ্ছে এক প্যাটার্নে উত্তর থাকতে পারে। আর একটা উত্তর থাকতে পারে হচ্ছে এইরকম, ধরো 2nπ ± π/6, এইটা উত্তর। বি নাম্বার উত্তর হচ্ছে nπ। সি নাম্বার উত্তর হচ্ছে ধরো হচ্ছে 4n+1 ইন্টু হচ্ছে π/2, আর ডি নাম্বার উত্তর ধরো হচ্ছে nπ + π/4। এই হচ্ছে চারটা উত্তর, ঠিক আছে। এমসিকিউতে এই অঙ্কগুলার অপশন সাধারণত দুই প্যাটার্নে দেওয়া থাকে, ঠিক আছে। এখন সমাধানের ব্যাপারে আমরা একটু বুঝে নেই। ধরো x² - 3x + 2 = 0, এই সমীকরণটা আমরা সমাধান করে x এর মান নির্ণয় করব। এখন x এর মান যদি 2 হয়, তাহলে 2 দিয়ে কিন্তু এই সমীকরণটা সিদ্ধ হবে। তার মানে কোনো একটা সমীকরণ সমাধান করে যে চলক পাবো, ওই চলকের মান দিয়ে অবশ্যই ওই সমীকরণ সিদ্ধ হবে। তাহলে অপশনগুলা যদি ডিরেক্ট ডিগ্রিতে দেওয়া থাকে বা ডিরেক্ট রেডিয়ানে দেওয়া থাকে, তাহলে আমরা ডিরেক্ট অঙ্কে বসাবো। দেখব কোনটাতে ডান পাশ ইকুয়াল টু বাম পাশ মিলে যায়, যে ক্ষেত্রে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড মিলে যাবে, ওইটা হবে উত্তর। ধরো 30 ডিগ্রি যদি বসাই, cos 30 ডিগ্রি - sin 30 ডিগ্রি করলে জীবনে 1 হবে না, তার মানে এটা উত্তর না। 90 ডিগ্রি যদি বসাই, তাহলে cos 90 ডিগ্রি - sin 90 ডিগ্রি জীবনে 1 হবে না, তার মানে এইটাই বাদ। 60 ডিগ্রি যদি বসাই, তাহলে cos 60 ডিগ্রি - sin 60 ডিগ্রি জীবনে 1 হবে না, তার মানে বাদ দিয়ে দিলাম। 0 যদি বসাই, cos 0 মানে 1, sin 0 মানে 0, তার মানে 1 - 0 মানে 1, তার মানে বাম পাশ ইকুয়াল টু ডান পাশ মিলে যাচ্ছে, তার মানে এইটা হচ্ছে উত্তর। কথা বুঝছি না বুঝি নাই? সবাই বুঝছি? তাহলে অপশন দিয়ে যেটা সিদ্ধ হবে ওইটা হচ্ছে উত্তর। বাট অঙ্কের উত্তরগুলো যদি এইরকম প্যাটার্নে দেওয়া থাকে, তাহলে আমরা n এর পরিচয় জানি, n বিলংস টু হচ্ছে z, তার মানে n এর মান 0, 1, 2 যা ইচ্ছা তাই, 3, 4 এরকম। তাহলে n এর মান আমরা 0 অপশনগুলাতে বসাবো। n এর মান যদি 0 বসাই, তাহলে এইটার উত্তর হবে, এইটা থাকবে হচ্ছে π ± π/6। এখানে n এর মান 0 বসাইলে 0, এইখানে n এর মান যদি 0 বসাই π/2, এইখানে n এর মান যদি 0 বসাই π/4। তাহলে n এর মান 0 বসাইলে অঙ্কগুলো কিন্তু ডিগ্রিতে চলে আসবে। এইবার এই ডিগ্রিগুলো অঙ্কে বসাবো, যেটা দিয়ে সিদ্ধ হবে ওইটা উত্তর। এবং আমরা দেখলাম 0 দিয়ে যেহেতু সিদ্ধ হয়, তার মানে বি নাম্বার হচ্ছে উত্তর। কথা বুঝছে কি? তার মানে এমসিকিউতে উত্তরগুলা ডিরেক্ট রেডিয়ানে থাক বা ডিরেক্ট ডিগ্রিতে থাক, বা উত্তরগুলা জেনারেল নিয়মে থাক, জেনারেল নিয়মের ভিতরে আমরা n = 0 বসায় দেন চেক করব কোনটাতে ডান পাশ বাম পাশ মিলে, যেটা মিলবে ওইটা হচ্ছে উত্তর। কথা বুঝছে কি? তাহলে আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করলাম, আমি শুরুতেই বলে দিছি যে এই অধ্যায়টা কত বড় ভাইটাল একটা অধ্যায়। এবং আজকের এই 6টা কেস তুমি ভালো মতন নিজে প্র্যাকটিস করবা একটু, এবং প্র্যাকটিস করার পরে বইতে চলে যাবা। বইতে গিয়ে তুমি এই অঙ্কগুলা করার ট্রাই করে ফেলবা, এবং তুমি দেখবা অঙ্ক ধরবা, ট্রাই করবা, দেখবা অঙ্ক পারতেছো। ফার্স্ট ইয়ারের যে সমস্ত পোলাপাইন এবছর কলেজে ভর্তি হইছ, আমার কথাগুলো আশা করি বুঝতে পারছো। যদি একটু কম বুঝতে পারো, তাহলে ইউটিউবের 3টা পর্ব দেখে আসবা। দেখে আসার পরে আজকের যে ক্লাস নোটটা তুললে, এই নোটটা এসে আবার চেক করবা, তখন দেখবা সব কথা ক্লিয়ারলি বুঝতেছ। আর সেকেন্ড ইয়ার আর অ্যাডমিশনদের কোনো কথাই নাই। অ্যাডমিশন তো বুঝতেই পারছো এই অধ্যায়টা কতটা সিরিয়াস একটা অধ্যায়। এবং মজার বিষয় হচ্ছে, প্রতিটি ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য প্রতিটি অধ্যায়কে একটা কিছুর প্যাটার্নে রূপান্তর করে ফেলতে হবে। যেমন ম্যাথের ফার্স্ট পেপারে 10টা অধ্যায়, সেকেন্ড পেপারে 10টা অধ্যায়, 20টা অধ্যায়। আর এই অধ্যায় যদি আমি বলি, এই অধ্যায়ে তোমার হচ্ছে মোটামুটি অঙ্ক আছে বইতে 70 থেকে 80টা।
কিন্তু আমি 70 থেকে 80টা অঙ্ক না করে আমি যদি এই 6টা কেস পড়ি এবং এই 6টা কেস পড়ার পরে বইয়ের অঙ্ক এবং অ্যাডমিশনের ভর্তি পরীক্ষায় আসা কোশ্চেন যদি সলভ করতে গিয়ে দেখি সলভ করা যাচ্ছে, তাহলেই আমরা বুঝে যাব যে 6টি মাত্র কেস পড়ার ফলে অনেকগুলা বড় একটা অধ্যায় কমপ্লিট হয়ে গেল। তাহলে এইরকম প্রত্যেকটা অধ্যায় যদি তুমি টাইপ বা কেসে ভাগ ভাগ করে পড়তে পারো, তাহলে তোমার পড়া বা তোমার সিলেবাসটা গোছানো থাকবে এবং ভর্তি পরীক্ষার দিন তুমি জাস্ট ব্যাপারগুলো অ্যাপ্লাই করলেই কাজ হয়ে যাবে। এবং দেখো, আমি প্রত্যেকটা কেস পড়াতে গিয়ে তোমাকে বলছি যে এই কেস এই নিয়মে করতে হবে এবং কেন এই নিয়মে করতে হবে সেটার ব্যাখ্যা দিছি। শর্টকাট যদি তোমাকে আমি বলে দিতাম এটা হচ্ছে শর্টকাট, তাহলে তুমি মনে রাখতে পারতে না। কোনো একটা জিনিস, সেই জিনিসেরই শর্টকাট তুমি শিখবা যে জিনিসগুলা তুমি বুঝতে পারো। হুদাই একটা জিনিস মুখস্থ করে তুমি জীবনেও মনে রাখতে পারবা না। ভর্তি পরীক্ষার হল আর বাসায় পড়ার টেবিল বা কোচিংয়ের হল বা হচ্ছে কলেজের হল এক জিনিস না। দুই জায়গার এনভায়রনমেন্টই আলাদা, দুই জায়গার এভরিথিং আলাদা। দ্যাটস ওয়াই একটা অধ্যায় বা একটা টপিক শিখতে গেলে ওই জিনিস ভিতরে বসায় নিতে হবে। বলে দিচ্ছি ভাই, কলেজ লাইফ মানুষের লাইফে তেমন কোনো প্রভাব রাখে না। কলেজ হচ্ছে 2 বছরের লাইফ এবং কলেজ লাইফের কোনো ফ্রেন্ডই বেস্ট ফ্রেন্ড হয় না, কেননা 2 বছরের লাইফ। ভার্সিটিতে তুমি থাকবা 5 বছর, কোনো যদি মাস্টার্স করো 6 বছর 7 বছর, মেডিকেল কলেজে যদি যাও তোমাকে থাকতে হবে 6 বছর 7 বছর, আর স্কুল লাইফে ছিলে তুমি 10 বছর। তাহলে এই ভার্সিটি লাইফ এবং স্কুল লাইফের লাইফটাই লাইফ, কলেজ লাইফ কোনোদিন লাইফ না। সো ওই আলোয় নিজেকে ভাসায় দিলে চলবে না, তোমাকে অবশ্যই টেকনিক্যাল হইতে হবে, পড়ালেখা করতে হবে। আজ অমুক বন্ধু, অমুক বান্ধবী, অমুক গার্লফ্রেন্ডের পিছনে তুমি দৌড়াচ্ছ, এটা ভুল। এবং আবেগকে কন্ট্রোল করতে হবে। মনে রাখো ভাই, যেটা তুমি আবেগ দিয়ে চিন্তা করতেছো ওইটা জাস্ট আবেগ। একবার ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে দেখো, বুয়েটের একটা ছেলের ইমেজ আর হচ্ছে তোমার ধরো যে অমুক কলেজ বা অমুক ইউনিভার্সিটির একটা ছেলের ইমেজ কোনোদিন সেম না। ঢাকা ইউনিভার্সিটির ছেলের একটা ইমেজ বা ঢাকা ইউনিভার্সিটির ছেলের একটা মেন্টালিটি আর কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটির মেন্টালিটি কোনোদিন সেম না। আমি কাউকে ছোট করে দেখতেছি না, আমি ফ্যাক্টগুলা বলতেছি, ফ্যাক্টগুলা ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই 2টা বছরের পরিশ্রম তোমাকে আলটিমেট রেজাল্ট এনে দিবে। আর যারা এবার অ্যাডমিশন দিবা, 3টা মাসের পরিশ্রম তোমাকে আলটিমেট জায়গায় নিয়ে যাবে। মনে রাখো ভাই, ওই যে তোমরা কেমিস্ট্রিতে পড়ছো না, অম্ল ক্ষারক নির্দেশক, ওই যে মিথাইল অরেঞ্জ বা ফেনোন্যাপথলিন, ওই ক্ষেত্রে পিএইচের মিথাইল অরেঞ্জ বা পিএইচের কার্ভ যখন তোমরা আঁকো, দেখবা যে এই কার্ভটা যাচ্ছে হুট করে বিশাল একটা চেঞ্জ চলে আসে। তুমি এই পয়েন্টে আছো, যে অ্যাডমিশন দিচ্ছ এই পয়েন্টে আছো। এই সামান্য সময় লেগে থাকলে বা সামান্য 3টা মাস পরিশ্রম করলে তোমার লাইফটা কত হাই ক্লাসে উঠে যাবে তুমি এটা চিন্তাও করতে পারবে না। ভাই, ঢাকা ইউনিভার্সিটির সিএসিতে পড়ে একটা ছেলে, তার তো ইমেজই আলাদা। ভাই, যখন তোমার আত্মীয় তোমার পাশে দাঁড়ায় তোমাকে বলবে আমার অমুক বুয়েটে পড়ে, তখন দেখবা যে ওই ফিলিংসটা নিজের ভিতরে দেখবা শরীর গরম গরম লাগে, ঠিক আছে? আর যখন তোমার আত্মীয় তোমার পাশে থেকে বলবে হ্যাঁ পড়ালেখা করে নাই, তেমন ফাউল ছেলে, দিছিল সব ভার্সিটি, কোনোটাই চান্স পায় নাই, তখন দেখো নিজের দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট পশু মনে হবে। দ্যাটস ওয়াই ভাই, লাইফ একটা, এই লাইফে একবারই চান্স, কোনোদিন এই চান্স 2বার আসবে না, কেননা দ্বিতীয়বার তুমি কখনোই আর এই পৃথিবীতে আসবা না। সো দ্যাটস ওয়াই, বা দ্বিতীয়বার যদি তুমি কোনো ধর্মে বিশ্বাস করে দ্বিতীয়বার আসো, এই মেমোরি তোমার আর কাজ করবে না। সো দ্যাটস ওয়াই এসেই পড়েছি যখন, সুযোগ আছেই যখন, তখন ইতিহাস ক্রিয়েট করে ছাড়ব। ঠিক আছে? বেস্ট অফ লাক, সবাই আমার জন্য দোয়া করো। দেখা হবে আবার, ঠিক আছে? দেখা হবে বিজয়ের মঞ্চে।